স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে বামে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আমার হাতে ডানে আছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় সংকটে সংবিধান সংস্কার পরিষদ ও গণভোট। স্টুডিও আলোচনা শুরু করতে চাই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আপনাকে দিয়ে। সংবিধান সংস্কার পরিষদ গঠনে সংসদ অধিবেশন মুলতবির প্রস্তাব বিরোধী দলীয় নেতার, এ নিয়ে আজকে সংসদে বিতর্ক হয়েছে। এই প্রস্তাবকে ত্রুটিপূর্ণ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 31শে মার্চ এই বিষয়ে অর্থাৎ মঙ্গলবার এই বিষয়ে আলোচনা হবে। এই যে সার্বিকভাবে সংবিধান সংস্কার পরিষদ গণভোট নিয়ে যেই বিতর্ক, জুলাই সনদ গণভোট নিয়ে যে বিতর্ক, এই বিতর্ককে আপনি কিভাবে দেখছেন এবং দিন শেষে এর ভবিষ্যৎ আসলে কি দেখছেন? এমনি ধরেন এইটা নিয়ে যে রাজনৈতিক দলগুলো যেরকম করে বলছে সেটা একটা ব্যাপার, কিন্তু আপনারাও যখন বলছেন যে এই সংবিধান সংস্কার পরিষদটা সংকটে আছে, এটা আমার কাছে একটু স্ট্রাইকিং কেন? ধরেন কাজটা একই, আমরা সংবিধানের সংস্কার করতে চাই, মানে গণতন্ত্রকে একটা ভিত্তি দিতে চাই যাতে আবার ফ্যাসিবাদ ফিরে আসে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তার গ্যারান্টি করতে চাই। কোনো ব্যক্তির একচ্ছত্র অধিপতি হবার ক্ষমতা যদি কিছু থেকে থাকে সেগুলো খর্ব করতে চাই। ধরেন বড় অর্থে যদি বলেন তাহলে এই ব্যাপারে সবাই অ্যাগ্রি করছে, এটা নিয়ে কোনো ডিফারেন্স হয়নি। কিন্তু আমরা যখন এটাকে লিপিবদ্ধ করতে গেছি, এর ডিটেইলিং যখন হয়েছে, তখন অনেকগুলো প্রশ্ন আছে যেটাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, খুব স্পষ্ট বলেছে যে এগুলো যদি আমরা ম্যান্ডেট পাই আমরা আমাদের মতো করব। তারপরে যতগুলো চার্টার করা হয়েছে, মানে দাবিনামা করা হয়েছে, প্রত্যেকটার পিছনে লেখা হয়েছে যে অবশ্য এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি ম্যান্ডেট পায় তাহলে সেই ম্যান্ডেট অনুযায়ী তারা তাদের কাজ করতে পারবে। এখন আমার কাছে একটা অবাক লেগেছে কি, ধরেন বিএনপি এখন যে প্রশ্ন তুলছে যে এইটা সংবিধানে নাই, আমরা শপথ দেবো কেন? নেয়নি, এটা ঠিক, সব সংবিধানের শপথের কোনো প্রভিশন নাই, সে হিসেবে তারা বলতে পারে হয়তো। কিন্তু যখন এইটা ড্রাফট করা হয়েছে, আমরা যখন সই করেছি তখন তো করেছেন, যখন আদেশটা দেওয়া হয়েছে সেই আদেশের সময় আপনি বিরোধিতা করেননি। তারপরে 3 মাস গেছে, সেই 3 মাস ধরেও আপনি কোনো কথা বলেন নাই, জাস্ট অন দ্য ডে অফ ওথ টেকিং আপনি এটা বললেন। জামাতে ইসলাম তারা আবার এটার উপরে একটা পজিশন নিয়ে নিল যে না, এটা যদি না হয় তাহলে আমরা শপথই নেব না। পরে শপথ নিয়েছে, সেটা যেভাবে নিয়ে একটা রাইট করুক রং করুক সেটা আমি বলছি না, কিন্তু তারা যে এত সিরিয়াস হলো, শপথ যদি নাও নেয়, আলটিমেটলি বিষয়টা কি, পরিষদ তো ওইটাই যেটা ইলেক্টেড হয়েছে, যে যারা সংসদ সদস্য হলে সেই হাউস বসবে, বসবার পর আলোচনা করবে, করবার পরে কিভাবে সিদ্ধান্ত হবে। যে কেউ বলতে পারে যে এটা একটা সংবিধান পরিষদ বসছে, কিন্তু তারপরে একটা পার্লামেন্ট, এখানে আলোচনা হবে, হয়ে সিদ্ধান্ত হবে। আপনি বলবেন আলোচনায় কেন হবে, আমরা যা অ্যাগ্রি করেছি তাই রাজি হতে হবে। আপনি যা অ্যাগ্রি করেছেন তা তো না, কারণ অ্যাগ্রিমেন্টটাও একই রকম হয়। আবার খেয়াল করেন, দেখেন কনস্টিটিউশনও এরকম হয় যে আপনি যেরকম লিখেছেন, আজকে লিখলেন, 3 মাস পরে পড়বার সময় আপনার কাছে মানে একটা মনে হচ্ছে, আমার কাছে আর একটা মনে হচ্ছে, এই নিয়ে বিতর্ক হচ্ছে, আমরা সংশোধন করছি, সংবিধান সংশোধন করছি। সেরকম করে যদি দেখেন তাহলে আমরা উভয় পক্ষ যদি মনে করি আমরা এটার সংশোধন করব, এই বিবেচনায় করব এবং এই পদ্ধতিতে করব, সেই পদ্ধতি কি মেজরিটি মাইনরিটিতে হবে? আলটিমেটলি মেজরিটি মাইনরিটির একটা প্রশ্ন তো আছে, ব্যাখ্যারও যদি প্রশ্ন আসে যে না এটার মানে এই, ও বলবে এটা নয়, কোনটা, সেটা মেজরিটি মাইনরিটিতেই সিদ্ধান্ত হবে। ওইখানে এমন ক্রাইসিস হওয়ার কথা নয় যে সব আটকে যেতে পারে। এখন পরিস্থিতিটা তাই হয়ে গেছে। আজকে যে ঘটনাটা ঘটলো, এখন ধরেন প্রপারলি এই রেজলিউশনটা তোলা হয়েছে কি না, এটাকে আরও রেকটিফাই করা যেত কি না, এইটা নিয়ে কথাবার্তা হলো। সেটাকে আমার একটা জিনিস লেগেছে কি, হোম মিনিস্টার সাহেব যেরকম করে অপোজ করেছেন,
রুলিংয়ের পরে এরকম দৃষ্টিকটু লাগে, সেটা কিন্তু হয়েছে। এটা না করলে বোধহয় ভালো হতো, যেহেতু তারাই মানে একই দল, তো তাদের এই ব্যাপারে আগেই সমঝোতা থাকা দরকার ছিল। আর একটা হচ্ছে যেটা বলা হচ্ছে মুলতবি প্রস্তাব হবে, আলোচনা হবে, এরকম আলোচনা ইনফরমালি তো আগেও হতে পারতো, এর মধ্যেও হতে পারতো, এবং সেটা করে যত ডিফারেন্স আছে সেটাকে কাছাকাছি আনতে পারতেন। কিন্তু আজকে সমস্ত জায়গাতেই টেলিভিশন বলেন, মিডিয়া বলেন, সবাই কিন্তু অনেক, আমি দেখছি, সহিষ্ণু এবং অ্যাকোমোডেটিভ, কেউ নেগেটিভলি নিউজ করে নাই, বলে সে একটা উত্তাপ হয়েছে, বিতর্ক কিন্তু হচ্ছে। তারপরেও ঝগড়াঝাটি এই আগে যেরকম করে করা হতো, নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে করা হয়নি। এই পজিটিভ অ্যাটিটিউড থাকতে থাকতে এটা একটা সলিউশনের দিকে দেওয়া যায়। আমি মনে করি মঙ্গলবার যখন বসবে তখন কথাবার্তা হবে, সলিউশন হয়ে যাবে। এটা সংকটে পড়ে গেছে সংবিধান সংস্কার পরিষদ, এরকম না বলাই বোধহয় ভালো। জি, আবার আপনার কাছে আসবো। সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মাহমুদুর রহমান মান্না যেমনটা বলছিলেন যে মঙ্গলবারে আলোচনা, এবং তিনি আশাবাদী যে আসলে আলোচনার মধ্য দিয়ে এর একটা সমাধান সুরাহা বেরিয়ে আসবে। আপনিও আশাবাদী কিনা? ধন্যবাদ আপনাকে। না, আমি একটু পেছন থেকে বলি। আমার বিবেচনায় যে এইখানে মানে আমার দল বা আমাদের বিবেচনা এটা অহেতুক অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে। কেন? প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, যার যার দলের তো একটা মত আছে, অবস্থান আছে, সেই মত নিয়ে আমি কথা বলতে পারি, কিন্তু আমার মতটা তো আমি শতভাগ চাপিয়ে দেবো। এই অ্যাটিটিউড হলে তো এটা গণতান্ত্রিক অ্যাটিটিউড হলো না। সেই জায়গাটা, সেইটা থাকার কারণেই এই যে চাপাই দেওয়ার কাজটা হচ্ছে বলে আমার কাছে মনে হয়, প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, এইখানে জুলাই সনদ, সেইটাকে নিয়ে আমার বিবেচনায় এক এক দল হয়তো তার মতো করে বলছে, কিন্তু আমাদের বিবেচনা কারেক্টলি তুলে ধরা হচ্ছে না। যেমন আমি অন্যভাবে যদি বলি, দেখেন আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি, তারপরেও তার মানে তো এইটা না যে ধরুন, এটা এখন বললে শব্দটা কেমন শোনাবে যাই না, ধরুন আমরা ক্ষমতায় যদি যেতাম, যে সনদে স্বাক্ষর করি নাই, কিন্তু যে পয়েন্টগুলোতে আমরা একসাথে বসে শতভাগ একমত হয়েছি, তা আমরা কি ওটাকে বাস্তবায়ন করতাম না? আমরা অবশ্যই করতাম। এমনকি ধরুন না ভোট বিজয়ী হলো, উদাহরণ দিলাম, তাও আমরা ওইটা বাস্তবায়ন করতাম, ওর সাথে প্লাস করতাম আমার ক্ষমতা থাকলে আমার দলের যে বক্তব্য আছে সেটাই। তাহলে জিনিসটা যদি এইটাই যুক্তিপূর্ণ প্রথমটা হয় যে আমরা ওইখানে যেটা একমত হয়েছি, আমি শতভাগ একমতের কথা বলছি, মান্না ওইটা কারেক্টলি বলছেন যে নোট অফ ডিসেন্টেই, সেই জায়গাটাকে কেউ যদি বাস্তবায়নের ক্ষেত্রে সংকট তৈরি করে তখন কথাটা বলতে পারি। তাহলে লক্ষ্য ওইটা হইতে হবে। তাহলে ওই লক্ষ্য বিবেচনা করলে, যেমন বোঝার জন্য বলি, আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি এই গণভোট অপ্রয়োজনীয়, এবং আমরা এখন অপ্রয়োজনীয় বলেছি এই আগে করা, কিন্তু বলেছে সংবিধানে গণভোট নিয়ে এসে যখন প্রয়োজন হবে তখন গণভোট করা হোক। আমরা কিন্তু এটা বলেছি, আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি যে আদেশটা দিয়েছেন, আমরা বলেছি এই আদেশের আইনগত ভিত্তি নাই বলে, আমি যে শব্দ বলছি অবিকল শব্দ বলি, এইখানেও বলে গেছে আমাদের আইনবিদরা মনে করে, সুতরাং এটাকে রিভিজিট করা দরকার। এবং আমরা কিন্তু এই কারণেই আমরা এটার মধ্যে একেবারেই মাতিনি, এটা জানেন সবাই। কিন্তু তাহলে ওই জায়গাটা একটা বড় বিষয় ছিল গণভোটের পরে সংবিধান সংস্কার পরিষদ। সংবিধান সংস্কার পরিষদ আমাদের প্রথম দিন থেকে আপত্তির কাজটা কেন, সেটা আমরা প্রফেসর ইউনূস সাহেবের সাথেও বলেছিলাম যখন আলী রিয়াজ সাহেবকে দায়িত্ব দিলেন, বলেছিলাম যে আপনি সংস্কার পরিষদের নাম দিচ্ছেন। সংস্কার অর্থ সংবিধানের 72-এর সংবিধান অসম্পূর্ণতা আছে, আর যে কোনো সংবিধান তার তো সংস্কার করে করে আগাইতে হয়, আর এই অসম্পূর্ণতার বক্তব্য আমরা কিন্তু 72-এ বলেছি। সুতরাং আমরা বলেছিলাম যে সংবিধান সংস্কার পরিষদের নাম দিয়েছেন, উনি তো চায় রিরাইট করতে, উনি বলেছিল, এটা আমি শতবার বলেছি, আজকেও রিপিট করি। ইউনূস সাহেব বলেছিলেন যে না, ওইটা নিয়ে আপনারা চিন্তা করেন না, যে পয়েন্টে একমত হবেন সেটাই আমরা আপনি করব, যেটা দ্বিমত হবে আমরা আলোচনা করে ঐক্যমত, সেটা না হলে নাই। তো এখন যদি বলেন সংবিধান সংস্কারের নামে অফিসিয়াল টার্ম সংস্কার হবে না সংশোধন হবে, এটা পার্লামেন্টের জায়গা, আমাদের দেখতে হবে ওইটা আমরা করব কিনা। আমার বিবেচনা ওই কাজটা করা দরকার। কিন্তু আমি আজকে দেখলাম এখানে একজন তরুণ সদস্য এনসিপি, তিনি বললেন জেনজিরা চাই সংবিধান 72-এর সংবিধান বাদ দিয়ে। তাহলে যদি প্রকারান্ত ওই আইডিয়া থাকে, ওটার সাথে আমরা কখনোই একমত হতে হব না, প্রশ্নই ওঠে না, কথার কথা বললাম। তাহলে সেই বিবেচনায় আমার বিবেচনা, যদি এবার আসি শেষ কথা, আপনি যে কথা মান্নাবাড়ি দিয়ে বললেন, যে আমার বুঝটা যেটা যেভাবে বললাম, যদি ন্যূনতম ওই যৌক্তিক জায়গা থেকে থাকে যে আমি আমার পজিশনটা বলবো, সংবিধানের যে অসম্পূর্ণতা আছে দূর করা, শব্দটা যেভাবে বলবেন, সংস্কার বলেন আর অমুক বলেন, সেটা আমি তর্ক করতে চাচ্ছি না, দরকার নেই, অপ্রয়োজনীয়। ওইটা করার জন্য আমরা কিভাবে ফ্রেমওয়ার্কের মধ্যে বা আমি কোন বুদ্ধিতে করব,
সেই কাজের দিকে যদি যাওয়ার চিন্তাটা থাকে এবং যদি প্রথম অবজেক্টিভ এইটা থাকে যে ওইখানে শতভাগ যে পয়েন্টগুলো একমত হয়েছে এর থেকে কেউ আমরা পেছাবো না, তাহলে আমরা বাইরে থাকলেও এটা নিয়ে কিন্তু কোশ্চেন করবো না। কিন্তু এর বাইরে যদি অন্য কিছু আসে তাহলে সেটা তো আমরাও বাইরে থাকা অবস্থা আমাদের বিরোধিতা করা ছাড়া পথ থাকবে না। তা আমি আশা করব যে সংসদ আমাদের সামনে কিন্তু অনেক সংকট, সেইখানে আপনি এই সংকটের মধ্যে মানুষের কাছে যদি এইরকম একটা খালি ট্যাবলেট গিলান যেইটা হলেই সব হয়ে যাবে, এটা একটা ভুল পদ্ধতি। কিন্তু অবশ্যই যেটা মান্না ভাই বলেছেন ও ব্যাপারে শতভাগ আমরা একমত। আমাদের গণতন্ত্রকে একটা সুপ্রতিষ্ঠিত করার ধারা যাওয়ার জন্যে আমাদের সংবিধানে অনেকগুলো যে অসম্পূর্ণতা আছে সেইটা দূর করার জায়গা কিন্তু আমাদের যেতে হবে, সেই অবজেক্টিভটা রাখি। কিন্তু এইটাকে দিয়ে আপনি যদি পুরোটাই বলেন যে এইটা হলেই সব ফ্যাসিবাদ আর আসবে না, এই কাঠামো থাকবে না, এটা একটা ভুল কথা। এটা আমরা বহুবার বলেছি, আজকেও বলছি, এটা নিয়ে আলোচনা করতে রাজি আছি। যে আমি আশা করব এই তর্ক বিতর্কের তার অবসান করবে। এবং মনে রাখা দরকার, অতীতে কিন্তু আমরা বলেছি পার্লামেন্টে প্রতি মিনিটে সে প্রায় কত লক্ষ টাকা খরচ হয় জানেন, আপনারাই বের করছেন, 2 লক্ষ কত 76,000 না কত টাকার খবর। তা আপনি এইটার পেছনেই তর্ক বিতর্ক করে সময় নষ্ট করবেন না? এখন দেশে বহু সমস্যা আছে, এটা অবশ্যই করতে হবে। আমি আগেই বলেছি যে সেই জায়গাটাতে আপনি সময় দেবেন এবং আলোচনা করবেন, এই সিদ্ধান্ত এই সংসদকে নিতে হবে। জি, এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এই যে সামনে অনেক সংকটের মাঝে এটিও নিঃসন্দেহে যে নতুন করে আর যেন গণতন্ত্রের পথটা যেন ব্যাহত না হয়, সেই জায়গায় এই যে সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোট নিয়ে যেই বিতর্ক, এর সমাধান আসলে কোথায়, কিভাবে? এই বিতর্কগুলো তো আমরা 8 মাস ধরে করেছি। আমাদের যে আপনার ঐকমত্য কমিশন ছিল, এই যে আপনি দেখছেন প্রিন্স ভাই বারবারই বলছে আমরা এটা বলেছিলাম, উনি একই কথা, আমি প্রিন্স ভাই আমার মুখস্থ হয়ে গেছে, উনি এগুলাই বলছেন। এই অনুষ্ঠানে অনেকবার আপনারা থেকে যদি আপনি নাই নড়েন, আপনি যদি বলেন যে আমি যা বলছি তো বলছি, এটার থেকে নড়বো না, তাহলে তো কোনো এই আলোচনা তো কোনো কাজ হলো না। আমরা দেখেছি বিএনপি গণভোটের বিপক্ষে ছিল, কিন্তু পরে একমত হয়েছে। এই সালাউদ্দিন সাহেবই বলেছেন যে হ্যাঁ গণভোট করা যেতে পারে, মানবে ছিলেন তো সেই ঐকমত্য কমিশনে। কথা হচ্ছে যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে বলেই তো আমাদেরকে গণভোটে যেতে হয়েছে। বিএনপি যদি সব একমত হয়ে যেত বা সবাই যদি একমত হয়ে যেত, তখন তো গণভোট বা পার্লামেন্টেই তো সেটা পাশ হয়ে যেত, তাই না? আমরা সবাই স্বাক্ষর করতাম যে পার্লামেন্টে গেলে আমরা সবাই সেটা করব। যেহেতু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, একটা মিটিংয়ে যখন আমরা আলোচনা করি, কেউ যখন আপত্তি করে, তখন এটা আমরা থার্ড আম্পায়ার বলি না, যে এখানে দুইটা হয় নাই, থার্ড আম্পায়ারের কাছে গিয়ে আমরা চাই। এখানে থার্ড আম্পায়ার হচ্ছে জনগণ। আমরা বলি না জনগণ এটা চায়। যেমন আমরা কথায় কথায় বলেছি যে দেখেন, আমরা বিএনপির মধ্যেও বহু লোককে বলতে শুনেছি যে আপার হাউসটা ওনারাও চান বা ওনারা মনে করেন যে এটা কোনো না কোনো সময় বিএনপি মেনে নেবে, যে আপার হাউসটাও পিআরের মানে ভোটের পিআরে হবে। এটা মান্না ভাই বহুবার বলেছেন, বলছেন এটা তো যৌক্তিক। মান্না ভাই তো এটার পক্ষে ছিলেন যে আপার হাউসটা অন্তত পিআর হোক। এখন বিএনপি শেষ পর্যন্ত এটাতে একমত হয় নাই। তো হয় নাই বলেই তো এটা আমরা পাবলিকের কাছে গিয়েছি, পিপলের কাছে গিয়েছি। এবং এই জিনিসগুলো তো এমন না যে এটা হঠাৎ করে যাওয়া হয়েছে, এটা নিয়ে প্রচুর টক শোতে আলোচনা হয়েছে, আমরা নানা ধরনের ব্রিফ, দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে, ডিবেট হয়েছে, কথা বলেছি। এগুলো পিপল তো এটা দিনে জনগণের মধ্যে তো এটা একটা সঞ্চালনা ঘটেছে যে তারা সচেতন হয়েছে, সেটার ভিত্তিতেই তো গণভোটটা হয়েছে। গণভোট নিয়ে নানা ধরনের বিতর্ক আমরা বহুবার করেছি। এখন কথা হচ্ছে, আপনি যদি যে বিতর্কটা এখন আসলো যে আপনি একটা জনগণের রায় মানছেন আর একটা মানছেন না, দেখেন এখানে কিন্তু প্রিন্স ভাইয়ের মনে থাকার কথা, ঐকমত্য কমিশনে আমরা সব রিজলভ করতে করতে শেষে একটা জায়গায় এসে ঠেকেছি। আমরা বিএনপিকে বলেছি যে ঠিক আছে, আপনারা মানে উচ্চকক্ষে ভোটের পিয়ারটা মেনে নেন, আর আমরা অন্যান্য যে বিষয়গুলোতে দ্বিমত আছে এগুলোর ব্যাপারে আমরা একটু ছাড় দিব, তাহলে আমরা একটা একমতে পৌঁছে যেতে পারছি। কিন্তু আমরা খুব আশাবাদী ছিলাম যে বিএনপি হয়তো শেষ পর্যন্ত এই বিষয়টাতে ছাড় দিবে, কিন্তু দেন নাই ওনারা। ওনারা বলছে আমরা তো অনেক ছাড় দিয়েছি। আমরা বলছি ভাই ছাড় দেওয়ার কি আছে, আমরা তো সবাই মিলে একটা, দেখেন আমি আপনাকে এটা মানে আমি আজকে আমার এটা খুব কষ্ট লাগে আমার, যে বিএনপির 31 দফা যেটা ঘোষণা করা হয়েছে, এটা নিয়ে কিন্তু বিএনপি প্রচুর ক্যাম্পেইন করেছে, ইভেন ওয়ার্কশপও করেছে। আমরা দেখেছি তাদের কর্মীদেরকে নিয়ে নানাভাবে প্রচার প্রচারণা করেছে। দেখেন 31 দফার প্রথম দফায় বলা হচ্ছে যে অব্যাহত আলোচনা, মত বিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছাতে হবে। এটা হচ্ছে বিএনপির কমিটমেন্ট, নাম্বার 1 কমিটমেন্ট। তাহলে এখানে সমঝোতা কোথায়, পারস্পরিক বোঝাপড়া কোথায়, অব্যাহত আলোচনা মত বিনিময় কোথায়? আপনি এখন এসে বলছেন যে আমি সংবিধান থেকে এক চুলো নড়বো না, সংবিধানের বাইরে যাব না। আচ্ছা ভাই, সংবিধানের বাইরে যাওয়া যাবে না, এটাও তো সত্য।
আবার এটাও তো সত্য যে জনগণের এটা অভিপ্রায়, জনগণ এটা গণভোট দিয়েছে। অনেক সময় হয় না, দুইটা যখন সত্য হয় তখন আপনাকে সমঝোতায় পৌঁছতে হয়। আমাদের এখানে সালাউদ্দিন ভাই যখন বলেন যে রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, সংবিধান দিয়ে চলে, এটা ভেরি কারেক্ট কথা। কিন্তু এটাও তো আবার সত্য যে রাষ্ট্র সংবিধান অনবরত লঙ্ঘন করার কারণেই তো সাংবিধানিক বাইরে গিয়ে আমরা একটা গণঅভ্যুত্থান করেছি। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? সমঝোতায় পৌঁছতে হবে। আমরা যখন দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নাই, তখন আমরা সংবিধান ঘেঁটে একটা আপনার ওই যে ইয়ে বের করলাম, কত নম্বর ধারা যেন, যে সাংবিধানিক ধারায় যে অনিবার্য পরিস্থিতি হলে, হ্যাঁ 106। তাহলে আমরা তো এখন এই কথাটাই বলছি যে এরকম একটা পরিস্থিতিতে আপনারা পার্লামেন্টে সবাই বসে এটাকে বৈধতা দেন, অসুবিধা কি? আপনি এখন যেটা বলছেন এটা তো হয়েছে না অতীতে আমাদের দেশে। আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে এটা ঐকমত্যের ভিত্তিতে আমাদের যে 90-এর ঐকমত্যটা কি ছিল, তত্ত্বাবধায়ক সরকারের ভিত্তিতে নির্বাচন হওয়ার পরে পরবর্তী সংসদ সেটাকে তো বৈধতা দিয়েছে। প্রেসিডেন্ট জিয়ার যে সমস্ত শাসন ব্যবস্থা ছিল সে পরে বৈধতা দিয়েছে না। কথা হচ্ছে এটাকে বারবার মনে রাখতে হবে যে একটা স্পেশাল সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা আসছি। রাষ্ট্র যেরকম সংবিধানের বাইরে চলবে না, আবার জনমতের গুরুত্ব রাষ্ট্রকে দিতে হবে। এই দুইটার সমঝোতা ছাড়া আমি এই সমস্যার সমাধান দেখি না। এটা কোনো ব্যাপার না, বিএনপি বড় দল, বিএনপি 212 আসনে জিতেছে, আরও সংরক্ষিত আসন বেশি আরও বেশি পাবে। সে এই জিনিসটা ছাড় দিলেই সমস্যাটা সমাধান হয়ে যায়। যে ঠিক আছে ভাই, সংবিধানে নাই, আমরা এটাকে করে নেব। বা গণরায় যেহেতু এসেছে, গণভোট যেহেতু মানুষ দিয়েছে, গণভোটের প্রতি তো আমাদের একটা শ্রদ্ধা থাকতে হবে। আপনি 212 সিট তো মেনে নিচ্ছেন জনগণের রায়, তাহলে 69% মানুষ যে এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে দিয়েছে, আপনি নোট অফ ডিসেন্ট তো জনগণের কাছে এসে তো নোট অফ ডিসেন্ট আর টিকছে না। তো এইটা মেনে নিলেই সমস্যাটা সমাধানটা হয়ে যায়। আবার আপনার কাছে আসবো অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভিল, যে বিএনপি মেনে নিলেই সমস্যার সমাধান হয়ে যায়। আচ্ছা, আমার মনে হয় যে আলোচনা তো অনেক হলো আর কি, তিনজনের আমরা কথা শুনেছি, তো মঞ্জু ভাই সব শেষে বললেন। আমার মনে হয় না কোনো সংকট, এটা আমার সংকট দিয়ে যে শিরোনামটা হয়েছে সেই জায়গায় বোধহয় একটু আপত্তি করা যেতেই পারে। প্রশ্নটি হচ্ছে যে লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে সংবিধানের কিছু পরিবর্তন করে একটা নতুন ধরনের সংবিধানকে পরিবর্তন করে সংবিধান রচনা করতে হবে। সেটাতে আপনি সংশোধন করবেন না সংস্কার করবেন সেই ব্যাপারে তো ওনারা তো প্রায় 8 মাস দীর্ঘ আলোচনা করেছেন। লক্ষ্যটা যদি এরকমই হয় যে এই আলোচনার প্রেক্ষিতে যে বিষয়গুলোকে সর্বসম্মতভাবে ঐক্যমত্যা প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে তো আমার মনে হয় যে 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি কোনো আলোচনার প্রশ্ন আছে আর কি। অর্থাৎ এই 8 মাসের শুনানিতে রায় একটা হয়ে গেছে, সেই রায়টা অফিসিয়ালি লেখা বাকি, এই লেখার কাজটা করতে হবে তো। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে গণভোটটা যেটা হয়ে গেছে, সেই গণভোট এই কাজটি করার ক্ষেত্রে শতভাগ রক্ষা কবচ কিনা। অর্থাৎ সংবিধান সংশোধিত হয়ে যাওয়ার পরে এটা যদি এই সংসদ সেটাকে অনুমোদন করে, তাহলে সেই জায়গাতে বেসিক কিছু স্ট্রাকচারের যে পরিবর্তনটা ঘটবে সেটা পূর্বের গণভোট দিয়ে সেটাকে আমি বৈধ করতে পারবো, নাকি সেটা ঘটে যাওয়ার পরে নতুন করে আবার একটা গণভোট করে এটাকে মানতে হবে যে না ঠিক আছে এই পরিবর্তনটাকে মানলাম, নাহলে এটা বিরাট বড় একটা ভবিষ্যতের জন্য একটা সাংবিধানিক প্রশ্ন হিসেবে থাকবে। সে প্রশ্নের কিন্তু একটা ফয়সলা হওয়া দরকার আছে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তারা মুলতবি আলোচনা চেয়েছে। ভালো, এই মুলতবি আলোচনা মানে কি? সব কিছু বাদ দিয়ে এটা নিয়ে আলোচনা করতে হবে। তো মুলতবি প্রস্তাবের ক্ষেত্রে সিদ্ধান্তটা কী হয়? তো মুলতবি প্রস্তাবটা মেনে নিলাম, তাতে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা সমাধান করার জন্য প্রকৃত পথ হচ্ছে একটা সংবিধান সংস্কার বলি, সংবিধান সংশোধন বলি, একটা কমিটি করতে হবে। সেই কমিটিতে প্রপোর্শনেটলি সরকারি দল, বিরোধী দল, বা একেবারে বলতে পারে যারা বিরোধী দল সরকারি দলের মধ্যে নাই যারা, তাদেরও দু একজন থাকতে পারে, তাদের সমন্বয়ে একটা কমিটি হবে। তারা এই জায়গাগুলোতে একেবারে ধারা ধরে যেভাবে তারা আলোচনা করেছেন এর আগে, সেই জায়গাতে বলতে ঐক্যমত হয়েছে, ওটা 1 সেকেন্ডের মধ্যে ওটা রিরাইট হয়ে যাবে। এটা আলোচনাটা হবে কোন জায়গাতে? যে জায়গাগুলোতে একমত হওয়ার ব্যাপারে প্রশ্নটি আছে। সেখানে বিএনপির অবস্থান থেকে বিএনপি বলেছেন আমি তো নোট অফ ডিসেন্টে বলেছি যে এই জায়গাগুলো আমি মানতে পারবো না। প্রশ্নটা হচ্ছে উনি বলছেন মঞ্জু ভাই যে গণভোটে তো 69% লোক বলে দিয়েছে এটা হবে। প্রশ্নটি হচ্ছে গণভোটে তো প্রশ্ন ছিল 4টা, তাহলে জনগণ কি 4টা প্রশ্নের সবগুলোতেই একেবারে একমত হয়ে কথাটা বলেছে? এরকম জায়গাতে গণভোটগুলোকে সত্যিকার অর্থে শতভাগ বিশুদ্ধ করতে পারি কিনা আমরা? এমনও তো হতে পারে কেউ মনে করতে পারে যে আমি 2টা মানি না, বা 3টা মানি 1টা মানি না, এইরকম করে মতামত দেওয়ার তো সুযোগ ছিল না। তো সেজন্য
গণভোট নিয়ে যখন অনেক বেশি মনে হচ্ছিল যে গণভোটের বিরুদ্ধে কথা বলে যে বিএনপি বোধহয় একবার ব্রাত্য দলে পরিণত হয়েছে, তার কোনো মানকুল কিছু থাকে না, তখন এটা গ্রহণ করা হয়েছে। অনেকেই বলছেন যে গণভোটের প্রয়োজনীয়তা আগে ছিল, এটা নিয়ে প্রশ্ন তো উঠতেই পারে, কারণ সাংবিধানিক বাধ্যবাধকতায় আপনি যখন সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন তো করবেন তো, এটা বলা হচ্ছে যে এক কক্ষের পার্লামেন্ট হবে, এটাই সংবিধান বর্তমানেরটা। আপনি সেটা দ্বিকক্ষ যখন বলবেন তখন তো মৌলিক পরিবর্তনটি হবে, তাহলে সেই মৌলিক পরিবর্তনের জন্য আপনি তো যাবেন। বর্তমানে কাঠামোতে প্রধানমন্ত্রীর যে মেয়াদকাল অসীম, সেটা আপনি একটা সীমার মধ্যে আনতে চাচ্ছেন, সেটাও তো একটা পরিবর্তন, সেটার জন্য আপনাকে যাওয়ার প্রয়োজন হতে পারে। তো এরকম বেশ কিছু বেসিক জায়গা আছে যেখানে এই পরিবর্তনটা সংবিধানের মূল স্পিরিটের পরিবর্তন হবে। এমনকি আমাদের স্বাধীনতা ঘোষণা নিয়ে একটা অনুচ্ছেদ আছে, যে অনুচ্ছেদকে অপরিবর্তনীয় বলে দেওয়া হয়েছে, যে কোনোভাবে এটা পরিবর্তনই করা যাবে না। সেখানে তো ওই জায়গাতে কিছু কাজের জায়গা আছে, যে ওই একটা বিকৃত জিনিস তো ওই জায়গাতে আপনি রেখে দিতে পারবেন না। তাহলে সেটাকে যদি আমি পরিশুদ্ধ করার পরে একটা পরিপূর্ণভাবে একটা নতুন করে লিখিত একটা সংবিধান যখন তৈরি হবে, আগের সংবিধানের ধারাটাকে রেখেই প্রতিস্থাপন হবে, তো তাই না? তখন এটা সংসদে যখন আসবে, আসার পরে ধারা ওয়ারি কিন্তু এটার হবে যে এই ধারার পক্ষে হ্যাঁ বলুন, যারা বিপক্ষে আছেন তারা না বলুন, এরকম করে একটা করে পুরো ধারা সবগুলো মিলে একটা সংবিধান মোটামুটি দাঁড়িয়ে যাবে, যেটা একটা আমাদের এই সংসদের অভিপ্রায়, যে সংসদের অভিপ্রায় অনুযায়ী এই সংবিধানটা এইভাবে লিখিত হলো। এই লিখিত হওয়ার পরে যেহেতু এটার মৌলিক কাঠামোর পরিবর্তন হয়েছে, তখন তো একটা আপত্তি উঠতেই পারে যে এটাকে গণভোটে এটাকে যদি আমি বিশুদ্ধকরণ না করি, তাহলে সংসদের ওই এখতিয়ার কি আছে যে একেবারে মৌলিক পরিবর্তন করার ক্ষেত্রে সংসদই সার্বভৌম? তাহলে আগের গণভোটটা দিয়ে আমি কি পরের পরিবর্তন, সেখানে কি ওই গণভোটে কি সুনির্দিষ্ট করে বলার সুযোগ ছিল যে এই কয়টাই পরিবর্তন হবে, এর বাইরে দিয়ে কোনো পরিবর্তন হবে না? ওর বাইরে দিয়ে যদি কোনো কিছু একটা হয়, তাহলে পূর্বের গণভোট সেটাকে মানে ভ্যালিডেট করতে পারবে কিনা? অর্থাৎ আরেকটা গণভোটের আবশ্যিকতা আছে কিনা, সেটি একটা প্রশ্ন। বিএনপি কিন্তু এই কারণে বলছিল যে গণভোটের কথা এখন না বলে বরং একটা পরিবর্তনটা হয়ে যাওয়ার পরে সেই সংবিধানটা আমরা জনগণের সামনে তুলে ধরে বলি যে এইভাবে এই যে জুলাই অভ্যুত্থানের অভিপ্রায়টা আমরা বাস্তবায়ন করেছি এইভাবে, যেটার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পুনরুদ্ধার হবে না, এমনকি কেউ স্বৈরাচারী ব্যবস্থাপনা যাবে না, রাষ্ট্রের তিনটি স্তম্ভের মধ্যে একটা ভারসাম্য থাকবে, একটা জনগণের তার অধিকার জনগণ ফিল করবেন যেটা তার নিজের রাষ্ট্র, এই অধিকারটা সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত হবে, এমনভাবে আমাদের সংবিধানটা। এই জায়গাটা আপনি কি বলবেন, যে এই অভিযোগটা আজকেও সংসদে বলা হয়েছে, নাহিদ ইসলাম বলেছেন যে সবকিছুতেই বিএনপি এখন সংবিধানের দোহাই দিতে চাচ্ছে। না, সংবিধানের দোহাই তো না, এটা সংবিধানের দোহাই কোথায় হলো? এখানে তো সংবিধানের দোহাই না বাবা। এই যে নাহিদ ইসলাম সংবিধানের কথা, আমি তো ওই আলোচনায় যেতে চাই না। উনিও তো এই সংবিধানের উপরে শপথ নিয়ে উনি উপদেষ্টা হয়েছিলেন। ওই সংবিধান যে রাষ্ট্রপতিকে তিনি মানতে চাইছেন না, সেই রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছেন। তাহলে কি সেই সময় সংবিধান শব্দটি উচ্চারিত হয়নি? তো সংবিধানের সবচেয়ে বড় রক্ষক হিসেবে তো উনি শপথ নিয়েছেন, ও তো আমি নিইনি, আপনিও নেননি। তাহলে এই দায় তো আমার উপর দেওয়ার কথা না, বরং উনি বলবেন যে না আমি কিন্তু সংবিধানের বাইরে যেতে পারবো না, আমি তো সংবিধানের উপরে কিন্তু আমি শপথ নিয়েছি। তা আমার মতে এটা অপ্রয়োজনীয় আলোচনা, এটাকে এই জায়গায় এনে কিন্তু এটাকে বিশুদ্ধকরণ করা যায় না। মূল ব্যাপারটি হলো যে জনগণের প্রত্যাশায় একটা সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, বিরোধী দলের কথার সুযোগ আছে, ওনারা মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা করে আসলে এখান থেকে কোনো কিছু মানে বাস্তবায়ন অন্তত করতে পারবে না। অর্থাৎ এই জায়গাতে একটা ত্রুটি ছিল আর কি, যে ঠিক এই ধারাতে যে মুলতবি প্রস্তাবের প্রসঙ্গটা না এনে বরং তারা বলতে পারতো যে সংবিধান সংশোধন বা সংস্কারের ব্যাপারে কমিটি গঠন করাটাকে বিলম্বিত না করে সেটা আমরা দ্রুততার সাথে করি, সংবিধানের গণ অভিপ্রায়ের প্রেক্ষিতে সংবিধানটা নতুন করে আমাদের যে অংশটুকুকে শুদ্ধকরণ করা দরকার সেটা করি, করার পরে তারপরে সিদ্ধান্তটা হয়তো আইনবিদরা বলবেন সার্বিকভাবে যে এটাকে বৈধতা দেওয়ার জন্য আরেকটা নতুন গণভোট আমাদের লাগবে কিনা। মাহমুদুর রহমান মান্না, তাহলে যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে এত বিতর্ক, এত উত্তাপ হট্টগোল, আসলে তাহলে এর সহজ সমাধান কোথায়, কোন পথে? এমনি বলে না, ধরেন কোনো আইন নাই, খুব ঝগড়াঝাটি আছে কোনো একটা বিষয় নিয়ে, তখন আমরা কি ফলো করি? কনসেনসাস যদি হয়, দ্যাট ওয়ার্কস অ্যাজ ল। এটা কিন্তু কনস্টিটিউশনেরই কথা। অর্থাৎ ধরেন যেমন আমরা অনেক সময় মামলা হয়, মামলা নিষ্পত্তি করা যাচ্ছে না, তখন উভয় পক্ষের আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে ডকুমেন্ট হয়ে যায়। তো এইখানে বিষয়টা হয়েছে কি, আপনি যদি অভ্যুত্থানের শুরু থেকে দেখেন, মানে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের কথা বলছি, এখানে কনস্টিটিউশন মেনে তো কিছু হয়নি, এবং কনস্টিটিউশন মেনে আপনি করতে পারতেনও না। আমি বলছি এখনও যদি মনে করেন যে কনস্টিটিউশন মেনেই সব করব, তাইও পারবেন না।
বিকজ এই কনস্টিটিউশন মানতে যাবেন, আরেকজন বলবে এই কারণে মানা যাবে না, সেই বিতর্ক তুলে অতীতের রেফারেন্স আসবে, আপনি আগেই তো আর কনস্টিটিউশন কাজ করেছেন, যেটা হচ্ছে অলরেডি, এরকম করে পারবেন না। অতএব একটা জায়গাতে কনসেনসাস অ্যাগ্রি করে আপনারা তার ভিত্তিতে যাত্রাটা করতে হবে। তো সেইটা কি, ধরেন আমি এরকম করে বুঝেছিলাম যে আমরা যেটাকে পার্লামেন্ট বানাচ্ছি, যেটা গভর্নমেন্ট হিসেবে কাজ করবে বা মানে বৈধ পার্লামেন্ট হিসেবে কাজ করবে, সেইটা আবার একটা অ্যাসেম্বলি উইথ এ কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এইটা সংস্কার পরিষদে বারে বারে আলোচিত হয়েছে। বিভিন্ন জন বলেছেন যে তফাৎটা এই হচ্ছে, যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি না, আমরা সেকেন্ড রিপাবলিক বানাচ্ছি না, আমরা আর একটা নতুন কনস্টিটিউশন বানাবো না, কিংবা কনস্টিটিউশন রিরাইট করবো না, কিন্তু আমরা কনস্টিটিউশনটাকে এমন করে সাজাবো যা পিপুলের অ্যাসপিরেশনের সাথে যায়, এবং সেই পুরা পাওয়ার, কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা তাকে দেওয়া হবে। এটা যদি আপনি অ্যাগ্রি করেন, দেন ইট ইজ এ সলিউশন। সেই ক্ষেত্রে আপনি শপথ নিলেন কি নিলেন না, তাতে আপনার না সম্মান বেশি বাড়লো, না আপনার সম্মান কমলো, কিছু নাই তো। ধরেন বিএনপি যদি শপথ নিত, তাহলে কি বিএনপি কোনো পলিটিক্যাল ডিবেটে হেরে যেত? আমি মনে করি না। এখন যদি জামাত এই জেদ ছেড়ে দিয়ে বলা যায় ঠিক আছে এই হাউসটাই বসুক, কিন্তু দিজ আর দি এজেন্ডা, এই নিয়ে আমরা আলোচনা করব, সেই আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে, তাহলেও তাদের সম্মান যায় না। এখন জামাত বলতে পারে কি, বা তাদের জোট যেটা আছে, মঞ্জু আছে ওখানে, বলতে পারে যে আমরা যেইটা বলছি এটা আলোচনার ভিত্তিতে হতে হবে, কারণ আমরা তো অ্যাগ্রি করছি সব। রিয়েলিটি হলো সব অ্যাগ্রি করেননি। আর একটা কথা আমি আবার আপনাকে বলি, আজ আমার কাছে যেটা সত্যি মনে হয়েছে, যার ভিত্তিতে আমরা 5 জন একমত হয়েছি, 5 দিন পরে আমাদের কাছে নতুন উপলব্ধি আসতে পারে। নলেজ কখনো আপনাকে এটা বলে না যে তুমি 5 দিন আগেকার সত্যের মধ্যে থাকো, নতুন যে সত্য তুমি উপলব্ধি করেছো সেই সত্য তুমি গ্রহণ করতে পারবে। অতএব আপনি ওই স্পেসটা রাখেন, মানে আমি এটা বলছি না যে তার মানে এটার কোনো ভ্যালুই নেই যে অ্যাগ্রি করলাম তারা, এইটাকে বেস ধরে আপনি এগোবেন। সেটা করলে আমি তো মনে করি প্রত্যেকটা বিষয়ে সলিউশন হতে পারে। বিএনপি বলবে আমাদের তো এই ব্যাপারে আপত্তি, নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, হ্যাঁ নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, আমি তো জানি যে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, এবং তারা বলেছে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে কিন্তু আমরা আমাদের কথা মতো চলবো, ওই কথা মতো চলবো। বিএনপি ম্যান্ডেট পেয়েছে, হয়তো তারা ম্যান্ডেট পেয়েছে, আপনি মানা উচিত। তখন আপনার পছন্দ হচ্ছে না, ধরেন আমি 1-2টা কেস বলতে পারি যেটা বিএনপি তখন অ্যাগ্রি করে নাই। আমি হাউসের মধ্যে বলেছি, আমার দলের পক্ষ থেকে বলেছি যে আমি মনে করি যে ওনাদের এই কথাটা ভুল, আমরা যা বলছি, আমি যা বলছি এইটা ঠিক, কিন্তু যখন তারা জনরায় পাচ্ছে তখন এটি না। এইখানে যদি কেউ বলে আচ্ছা 4টা প্রস্তাব ছিল 4 রকম, এটা থেকে কি একটা ধারণা করা যাবে? হ্যাঁ, এইটার যদি একটা কমননেস আপনি আনতে চান, তার জন্য একটা সেকেন্ড রেফারেন্ডাম করতে পারেন। সেকেন্ড রেফারেন্ডামও কিন্তু আলোচনা হয়েছিল। সালাউদ্দিন সাহেবই বলেছিলেন আমাদের একটা সেকেন্ড রেফারেন্ডাম কিন্তু দরকার লাগবে, তখন কেউ বিরোধিতা করে। সালাউদ্দিন ভাই আরো কিছু পরিবর্তন করবেন ওনারা, ওইটা বলছিলেন যে আরো কিছু চেঞ্জ ওনারা করবেন। হ্যাঁ, তো এইটা যদি হয় সে অর্থে সেকেন্ড রেফারেন্স হতে পারে, কিন্তু সেকেন্ড রেফারেন্স হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে জটিলতাটা হয়েছে সেই জটিলতা আটকে দেওয়ার জন্য আপনি বলবেন না আর একটা রেফারেন্ডাম ছাড়া এইটা করা যাবে না। যতদূর হচ্ছে ততদূর করে আপনাকে এগোতে হবে। জি, রুহিন হোসেন প্রিন্স, আপনিও কি মনে করেন কিনা এই পথে সহজ সমাধান এবং আরেকটা গণভোটের যে প্রশ্ন উঠছে? না, আমি যেটা এখনো মনে করি সে পয়েন্টটা পরিষ্কার যে আমাদের কতগুলো জায়গায় সংবিধানে সংস্কার করতে হবে। যে নাম দেই, আমি নামটায় যাচ্ছি না, সেটা জরুরি, এবং সেইখানে এক এক দলের এক এক মত আছে, কিন্তু ন্যূনতম জায়গাটায় আমি সংকট দেখি না, এবং আমি ধারণা করি যে বিশেষ করে ক্ষমতাসীন যারা আছেন তারা হয়তো তাদের মতো করবে, সবটা আমাদের হবে না। একটা উদাহরণ দিই, যেমন ধরেন 70 হচ্ছে, আমরা আমাদের পার্টি বামপন্থীদের আগে পজিশন ছিল পুরোটাই বাদ দেওয়া, তো এখন আমরা কিন্তু অ্যাগ্রি সবটা বাদ দেওয়া করি নাই, তখন অসুবিধা নেই, সেটা করতে হবে। আপনি ধরেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতা, আরো অনেক এরকম আছে, এরকম আমি যাচ্ছি না বললাম। যেমন আমাদের একটা বেসিক বিষয় ছিল যে মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের এটা একটা সাংবিধানিক অধিকারের স্বীকৃতি দিতে হবে, যাতে করে কেউ এই ধরনের সংকটে পড়লে সে কোর্টের কাছে গেলেও দায়িত্ব নিতে পারে। এইটা ঐক্যমত্য হয় নাই, এই আলোচনার সাহসই দেখায় নাই, মানে আসেই নাই। এখন আমাদের তো জোর করতে পারি না, এই জন্য বলছি ন্যূনতম যেটা এটা করা খুবই সম্ভব। কিন্তু মান্না ভাইয়ের ওই পয়েন্টটাকে আমি গুরুত্ব দিতে চাই, এখানে যদি জেদাজেদি করে
তাহলে এটা কালক্ষেপণ হবে। আমি তো উদাহরণ দিলাম। এখন যদি অবচেতন মনে কারোর থাকে যে আসলে আমি এই 72-এর সংবিধান একেবারেই ছুঁড়ে ফেলে দিয়ে অন্য করবো, আজকেও তো যেটা NCP সংসদে অনেকে বলছে। অলরেডি কথা হয়েছে। আব্দুল হান্নান সুতরাং মাসুদ আমাদের ওই যে সংবিধান সংস্কার পরিষদের বিষয়টা যেটা যদি বলি যে আমাদের দিক থেকে যে পয়েন্টটাকে ওয়ার্ন করতে চেয়েছি ওই বিবেচনা থেকেই যে আইডিয়া করছে এটা একেবারে গঠনতান্ত্রিকও হয়, মানে সাংবিধানিকও যেমন হয় না, এমনকি রাষ্ট্রপতির আদেশ দেওয়ার ক্ষমতাও এটা হয় না। এটা যে কোনো সময় বেআইনি হয়ে যাবে কোর্টের কাছে গেলেই, আজ হোক কাল হোক। কিন্তু এই ফ্রেমওয়ার্কের মধ্যে আমি আবারও রিপিট করছি, যতটুকু ঐক্যমত হয়েছে আমরা সেইটুকু পক্ষেই থাকবো। আমরা চাইবো কিভাবে অগ্রসর হওয়া যায় সেই জায়গাটা দরকার বলে মনে করি। কিন্তু আবার রিপিট আমি করছি যে মানুষের কাছে এই ভুল মেসেজ দেওয়াটা আমাদের বিবেচনায় খুবই একটা ভুল হবে, যে আমি সংবিধানে কতগুলো জায়গা লিখলেই ভবিষ্যতে কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, ফ্যাসিবাদী প্রবণতা সব দূর হয়ে যাবে। এটা একটা ভুল বক্তব্য। এটার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা নিঃসন্দেহে, কিন্তু শুধু এটা দিয়ে হবে না, হবে না। কিন্তু আমরা ওই রকম একটা জায়গায় কিন্তু আটকে যাচ্ছি। এবং এই কথাটা বলাটা কেমন হবে জানি না, আমরা তো যে কোনোভাবে হোক একটা সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যেই তো এসে করতে হবে আমাদের কাজটা, এর বাইরে তো করতে হবে। তাহলে 106 কেন আমরা ওই বক্তব্য নিলাম? তো এরকম আপনি দেখবেন পরম্পরার জায়গাগুলো কিন্তু আছে, আপনি কোনোটাই বাতিল করতে পারবেন না। আর বাতিল করলে সেটা অন্যরা যে তার বিতর্ক নিয়ে আসে, তারা তো 71-কে বাদ দিয়ে 24-কে পুনর্স্থাপন করতে চায়। তারা তো এই যে এইবার এই যে এখনো তো মার্চ মাস শেষ হয়নি, স্বাধীনতার মাস, এমন এমন বিতর্ক আনছে, তাতে তো বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে কিনা সেটি হিসাব করতে হবে, বা তাদের সাথে রাজনীতি করা যায় কিনা। কারণ বাংলাদেশটাই তারা মানে না। বাংলাদেশ অদ্ভুত অদ্ভুত কথা নিয়ে আসতেছে, পাকিস্তান দিবস পালন সহ এমন এমন জায়গায় চলে আসছে। তা সুতরাং আপনি যদি তাদের কাছে এই ধরনের দায়িত্ব তথাকথিত সংবিধান সংস্কার পরিষদের জায়গাগুলো করার ক্ষেত্রে বড় গলা করার সুযোগ দেন, তাহলে তো বাংলাদেশে একটা নতুনভাবেই রাজনীতির জায়গায় চলে যেতে হবে, সেটা একটা। কিন্তু আমার শেষ বক্তব্য হচ্ছে অবশ্যই এইটা গুরুত্বপূর্ণ জায়গা, এইখানে মনে রাখতে হবে। এটা আমি একটু বলে শেষ করি। দেখেন, এটা অস্বীকার করার কারণে যতটুকু ভাই আমরা লেখাপড়া যতটুকু বুঝি আর কি, এই সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে কতকগুলো জিনিস এই পার্লামেন্টই করতে পারবে, আবার কতকগুলো ওই সংবিধানে এমনভাবে বলা আছে আপনি কিন্তু ইচ্ছা করলেও পরিবর্তন করতে পারবেন না। দেন ওই জায়গাটা যদি ঐক্যমত্যের জায়গা থেকে, এই ঐক্যমত্য আমি শুধু পার্লামেন্টের ঐক্যমত্য মিন করছি না, আমি মনে করি অন্যান্য জনগণের ঐক্যমত্য। খালি দলগুলো বললে ভুল হবে, কারণ ওটা তো কারেক্ট। ওই 30টা দল বসছে, আমরা যা মনে করি সেটা কি জাতির কথা? নো, আমরা ওইখানে বলেছি যে সেটা হয় না, সেটা হয় থ্রু ইলেকশন, পার্লামেন্ট আলোচনা করার মধ্য দিয়ে যাবে। যেটা পারছে না ওইটা বললাম, ওই রকমের কিছু কিছু কোশ্চেন যখন আসবে সেটাকে রাষ্ট্রপতির কাছে যখন দেবেন, তার আগে আপনি সংবিধানে গণভোটের প্রপোজ করে নিয়ে আসেন, তখন রাষ্ট্রপতি সেটা পাঠাবে গণভোটের জন্য, কোনো সমস্যা নাই। তখন আমরা সেটা যদি ঐক্যমত্য থাকি, তাহলে সেটা আর কোনো সংকট হবে না, এবং ভবিষ্যতে এটা নিয়ে কোনো কোশ্চেন বা অনৈতিকতার জায়গা থাকবে না। কিন্তু কেউ যদি অন্য কোনো ভিন্ন উদ্দেশ্যে সংস্কার পরিষদ এবং অন্য কাজটা করেন, এইটা মোটেই গ্রহণযোগ্য না। এবং আমি বিশেষ করে এইটা আবারও একটু রিপিট করে এই কথাটা খালি বলি, বিএনপি অন্য তাদের সাথে বহু পলিটিক্যাল ডিফারেন্স আমাদের, কিন্তু শপথের ক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদের শপথটা ওই সময় না নিয়ে খুবই যোগ্যতা সম্পন্ন কাজ করেছে, না হলে ওইটার কোনো বৈধতা আসলে থাকতো না। এটা কোনো দায়িত্বশীল দলের আচরণ হয় বলে আমরা মনে করতাম না। মুজিবুর রহমান মঞ্জু, যে জেদাজেদিতে কালক্ষেপণে এবং আরেকটি গণভোটের প্রশ্ন আসছে সামনে। দেখেন, আমাদের সংবিধানের অনুসারে আমাদের স্বাধীনতার ঘোষককে, আমাদের এখন যে বর্তমান সংবিধান অনুসারে, ওই যে প্রিন্স ভাই এতক্ষণ সংবিধান সংবিধান করছেন, এখন ওনার সাহস আছে উনি বলুক যে সংবিধান অনুসারে এখন মানে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক। স্বাধীনতার ঘোষক জিয়া ল ল ল সালাম, স্লোগান শুনে শুনে আমরা বড় হয়েছি, ঠিক আছে? তো সুতরাং এটা হচ্ছে আমি বারবার বলছি যে বাস্তবতা, ইতিহাস, সংবিধান, আবার গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, গণভোট, প্রত্যেকটার আলাদা আলাদা প্রেক্ষাপট আছে। আমরা এই যে পরিস্থিতিতে আছি, যেটা আমি বলেছি 106 ডক্ট্রিন অফ নেসেসিটি। ডক্ট্রিন অফ নেসেসিটি মানে কি? আমার এখন এটা করতে হবে, কিছু করার নাই। সংবিধান আপনাকে একটা দিয়েছে যে আপনার কাছে আর কিছু নাই। আমি সবসময় উদাহরণ হিসেবে বলি যে আমাদের মুসলমানদের আপনার অজুর একটা সিস্টেম আছে। অজু হচ্ছে ফরজ, হ্যাঁ, অজু করতে হয়, হাত পা পরিষ্কার করতে হয় নামাজ পড়ার জন্য, এটা ফরজ। এটা না করলে নামাজ পড়তে পারবেন না। যখন পানি থাকে না তখন তায়াম্মুম করতে হয়, এবং তায়াম্মুম করলে উল্টা ময়লা লাগে, ঠিক আছে? সংবিধান যখন আপনাকে সমাধান দিতে পারছে না, তখন সংবিধান লঙ্ঘন করে আপনাকে সমাধান বের করতে হয়। পৃথিবীর তাবৎ জায়গায় আপনার এই যে ডাক্তার সাহেব আছেন এখানে,
আমরা এই অপারেশনের প্রয়োজনে হাত পা কেটে ফেলতে হয় না, অপারেশনের প্রয়োজনে মানুষের মানে একটা কৃত্রিম জিনিস লাগাতে হয় না, যেটা তো এইগুলো সবসময় এক্সট্রাঅর্ডিনারি। আমাদের রাষ্ট্রটা শেখ হাসিনা আমাদেরকে সব কিছুর বাইরে নিয়ে গেছে, ঠিক আছে? সব কিছুর বাইরে নিয়ে যাওয়ার কারণেই সলিউশনটা এই জায়গায় আসছে। এখন আপনি প্যাঁচ লাগালে অনেক প্যাঁচ লাগাতে পারবেন। আমাদের কথা হচ্ছে যে আমরা যেটা মান্না ভাই বলেছেন যে গণ অভ্যুত্থানটার সময় তো আমরা কেউ প্রশ্ন তুলি নাই, গণ অভ্যুত্থানের সময় তো কেউ প্রশ্ন করি নাই যে গণভবন ঘেরাও কেন করবে, কেউ তো আমরা বলি নাই যে ঢাকা বন্ধের ডাক কেন দেওয়া হবে। কনস্টিটিউশনে আছে ঢাকা ব্লকেট, কনস্টিটিউশন অনুসারে ঢাকা ব্লকেট তো অবৈধ। কনস্টিটিউশন অনুসারে গণভবন ঘেরাও করে শেখ হাসিনা যে পালায়ে গেল, এই ধরনের পৃথিবীর ইতিহাসে তো মানে এটা কোনো সাংবিধানিক ঘটনা তো না। এই কথাগুলো আমরা বহুবার বলেছি, বারবার রিপিট করতে হচ্ছে। কথা হচ্ছে যে আপনি সমাধান করতে হলে যেটা বিএনপিরও 31 দফার কথা ওনারা বলেছেন যে আলাপ আলোচনার ভিত্তিতে আপনি যেটা বলেন পেঁয়াজটা তাহলে লাগাচ্ছে কে? পেঁয়াজটা লাগাচ্ছে ওই যে আমি যেটা যেমন আজকের ঘটনায় আপনি ধরেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমাদের আইনমন্ত্রী সহজ সরল মানুষ। আইনমন্ত্রী কিন্তু একটা সমাধান দিয়ে দিয়েছেন। উনি বলেছেন যে ঠিক আছে আপনি একটা নির্ধারিত ডেট করেন মাননীয় স্পিকার, উনি কিছু পরামর্শ দিয়েছেন, হবস ল রুশোর সোশ্যাল কন্ট্রাক্টটা আনেন, মদিনা সনদটা আনেন, হ্যাঁ উনি একটা দিয়েছেন। এখন স্বরাষ্ট্রমন্ত্রী এসে করলেন কি, উনি এসে আবার বললেন যে আমি বিধি মানা মানুষ, উনি আবার বিধির প্রশ্ন তুললেন। ঠিক আছে, অবশ্যই বিধি আপনি তুলবেন, কিন্তু বিধিটা তুলছেন কেন? প্যাঁচ লাগানোর জন্য, আপনার নিজের খুব জ্ঞানী, আপনি খুব জ্ঞান বুঝেন এটার জন্য, নাকি সলিউশনের জন্য? আমরা তো সলিউশন চাচ্ছি। পার্লামেন্টের কাছে মানুষ কি চাচ্ছে? আমাদের এমপিদের কাছে, আমাদের এই সরকারের কাছে মানুষ তো সমাধান চাচ্ছে। আপনি ভাই সমাধানটা বের করেন, এটা বসেন আউট অফ যে আমাদের পার্লামেন্টে তো নিয়মই আছে, পার্লামেন্টের কমিটি হয়, বাইরে আলোচনা হয়, নানাভাবে সমঝোতা হয়। আমরা কোথায় যেতে চাচ্ছি? আমরা যেতে চাচ্ছি যেটা বিএনপির 31 দফার ছত্রে ছত্রে লেখা আছে, আমরা একটা নতুন বাংলাদেশে যেতে যাচ্ছি, আমরা একটা নতুন পলিটিক্যাল সেটেলমেন্টে যেতে চাচ্ছি। তো সেখানে যেতে চাওয়ার জন্যই তো এত আলোচনা। তো যেতে যেহেতু চাচ্ছেন, সংবিধানকে ব্যারিয়ার হিসেবে আনছেন কেন? বিধিকে ব্যারিয়ার হিসেবে আনছেন কেন? বরং ঠিক আছে ওখানে যেতে চাই, এখন সাংবিধানিকভাবে এটাকে বৈধতা দেওয়ার সিস্টেমটা কি? এই জন্য দেখেন, একটা তো হচ্ছে আমরা ঐকমত্য কমিশন করেছি, যেটা প্রিন্স ভাই একটু ভুলে যান, আমাদের সেখানে আলোচনাটা হয়েছে যে এখানে সকল মানুষের মানে আমরা প্রতিনিধিত্ব করছি না, মাত্র 30টা 32টা দল আমরা আছি, আরো তো দল আছে। সেই জন্য গণভোট, যে কেউ যাতে বলতে না পারে, জনগণও যাতে বলতে না পারে যে আমরা এখান থেকে বাইরে ছিলাম, তারাও এই জুলাই সনদের সাথে ভোট দিয়ে তারা এটার সাথে সম্পৃক্ত হয়ে গেল। প্রত্যেক কিছুর সিস্টেম লস থাকে, যেটা পাভেল ভাই বলেছেন যে 4টা প্রশ্ন করেছেন। আচ্ছা ধরেন এই চাটা আপনি আমাকে দিয়েছেন, আমি এখন এই চাটা খাবো কিনা? আমি বললাম যে রং তো কম হয়েছে, চিনি, হ্যাঁ চিনি ঠিক আছে, একটা না একটা ত্রুটি থাকতে পারে, এজ এ হোল আমি ডিসিশন নিই, হ্যাঁ আমি চাটা খাবো। আমি তো চারোটার উপরে সিদ্ধান্ত নিব না, কোনোটা হয়তো একটু কম লাগছে, কোনোটা বেশি, অ্যাজ এ হোল আমি বলছি ইয়েস এটা করা যায়। এই স্টুডিওর অনেক কিছু লাগানো হয়েছে, লাইট লাগানো হয়েছে, ক্যামেরা লাগানো হয়েছে, সব কিছু। আপনার কাছে লাইটটা পছন্দ হচ্ছে না, আর একটু পাংচুয়াল লাইট হলে ভালো হতো, কিন্তু আপনি বলছেন হ্যাঁ চলে, ঠিক আছে, তারপর ওকে। আমরা এই গণভোটের এই 4টা পয়েন্টের ব্যাপারে বলেছি অ্যাজ এ হোল। আমাদেরও তো নোট অফ ডিসেন্ট আছে না? নাগরিক ঐক্যেরও মনে হয় নোট অফ ডিসেন্ট আছে, ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। তারপরে আমরা বলেছি ওকে সব কিছুর মধ্যেও হতে পারে। আমরা এমন কোনো সিদ্ধান্ত নিই রাজনৈতিক দলে, আমরা কি করি, নানা জনের দ্বিমত থাকে, তারপরও একটা সিদ্ধান্ত তো আসতে হয়। আপনাকে তো সিদ্ধান্ত আসতে হবে রে ভাই। এই জন্য আপনি যদি জনগণকে মানেন, গণভোটটা সংবিধানে আছে কি নাই সে বিতর্ক না তুলে, জনগণ তো গণভোটে ভোট দিয়েছে। তারেক রহমান সাহেব গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে, মির্জা ফখরুল সাহেব গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য কথা বলেছেন, 79% মানুষ ভোট দিয়েছে। আপনি এখন যদি বলেন বৈধতা নাই, জনগণ আপনাকে মনে করবে যে আপনি আসলে প্যাঁচ লাগাইতে চাচ্ছেন, আপনি আসলে চাচ্ছেন না। অযথা মানুষের মধ্যে এই সংকটটা তৈরি করার দরকার নাই। সংসদের ভিতরে হোক বাইরে হোক আলোচনা করে একটা সলিউশনে পৌঁছে গেলে আমি মনে করি। জি, অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন পাভেল, আপনার কাছে ছোট্ট করে এই বিষয় শুনে এই বিষয়ের আলোচনা শেষ করবে যে অযথা প্যাচ না লাগে একটা সমাধান আসলে অযথা প্যাচের কথা হচ্ছে অনেক বেশি, কারণ আমরা 2 রাউন্ড এই নিয়ে আলোচনা করলাম। আপনি মোটামুটি প্যাচ ভালোই লাগিয়েছেন, তো এক রাউন্ডে শেষ করে দিলেন। আমরা দুপুরে বেরোতে একই কথা বলছি, রাউন্ড দুটো দ্বিতীয় রাউন্ডে আমাদের যাওয়ার দরকার ছিল না। এখন জনগণ 8 মাসের আলোচনা কিন্তু খুব বিরক্ত হয়েছে ভাই, খুবই বিরক্ত হয়েছে যে ওনারা যখন প্রত্যেকদিন বসতেন, প্রথম ভালোই লাগছে, কিন্তু পরের দিকে মনে হচ্ছে যে 8 মাসের লম্বা আলোচনা ওনারা পছন্দ করেননি।
এখন প্রশ্নটা হচ্ছে যে ওই আলোচনা করার সময় কিন্তু ওরা প্রতিদিন সংবিধান নিয়ে কিন্তু কথা বলেছেন, যে সংবিধানের ওই বাইরে তো এই যাওয়া লেখাটা যাবে আছে, না। এই লেখাটা বদ্ধ, এই লেখাটা করতে হবে। সুতরাং আসলে যতই যায় আমরা বলি না কেন, কিন্তু ওই পরিবর্তনের জায়গাতে কিন্তু ওনারা যখন যে একটা এক্সেল শিট যেটা বানিয়েছিলেন না, সেখানে লেখা ছিল যে এই ব্যাপারে আলোচনা এই, তাতে সংবিধানে বর্তমানে এই লেখা আছে, এইটা লেখা হবে, এবং এই ক্ষেত্রে অমুক দলের এই নোট অফ ডিসিশন, এই দিক মানে মূল ব্যাপারটা কিন্তু ওই সংবিধান। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এটাকে আর বেশি পেঁচানোর দরকার না, নেই। আমিও এই জন্য এবং বললাম যে আপনারা ছোট করে এই জায়গাতে এই যে সংবিধান সংস্কার পরিষদের মুলতবি আলোচনাটা এগুলো করার পরিবর্তে এই যে গত 8 মাসের যে আপনারা পর্বতের যে প্রসব করেছেন যেটা, সেটাকে আপনারা এই সংবিধানে ধারা ধারা করেই তো করে ফেলেছেন, এই জায়গাতে পরিবর্তন করেন। এবং আমি মঞ্জু ভাইয়ের সাথে ওই আশঙ্কার সাথে আমিও যেতে চাই যে স্বাধীনতা সংক্রান্ত অপরিবর্তনীয় যে অনুচ্ছেদটা সংযুক্ত করা আছে, ওখান থেকে যত তাড়াতাড়ি মুক্ত হওয়া যায়, ওইটাকে আপনারা বিশুদ্ধকরণ করার জন্য অন্তত একেবারে যে জায়গাগুলোতে আমাদের, ওটা তো আপনারা বলেছেন যে ওই অংশ থাকবে না, ওটা রিপিল হয়ে যাবে, পুরোপুরি বাতিল হবে, এটা নতুন করে এটা লেখা হবে অংশটুকু, যেটা সঠিক নির্বাহ সেটা লেখেন, অসুবিধা নেই। তো আমার মনে হয় কি যে লক্ষ্যটা যদি এই হয় যে আপনারা যে জায়গাগুলোতে এগ্রি করেছেন সেটাকে সন্নিবেশিত করে নতুন একটা জিনিসকে প্রতিষ্ঠিত করা, তাহলে আর কালক্ষেপণ না, এই মুলতবি আলোচনাটা না, ওইগুলো 2 ঘন্টা আলোচনাতে তো এটা ফয়সালা হবে না। এবং সংসদের এই 300 সদস্য মিলে তো এরকম করে আলোচনা হয় না, সংসদের একটা পদ্ধতি থাকে, তাই না? এটাকে আপনি একটা ছোট কমিটি হয়, যে কমিটি সংবিধান সংস্কার বা সংবিধান সংশোধন যেটাই বলুন না কেন, তাদের হাতে এই কাগজপত্র সবগুলো দিয়ে বলেন যে ভাই তোমরা এখানে ঠিকঠাক করে সংসদে আগামী 3 সপ্তাহের মধ্যে এটা আনো, আমরা দফাওয়ারি আলোচনা করে এটাকে ফয়সালা করে দিই। জি, এর মধ্যে যে একটু প্রসঙ্গ বদল করতে চাই, মাহমুদুর রহমান মান্না, আমরা জানি যে মধ্যপ্রাচ্য যে যুদ্ধ, যে আগ্রাসন ইরানের উপর চলছে, তার প্রভাব আমাদের যে জ্বালানি খাতে, জ্বালানি সংকট বলি, নৈরাজ্য, পেট্রোল পাম্পগুলো নিয়ে আমরা প্রতিদিন কথা বলে যাচ্ছি। তেল না পেয়ে নড়াইলে ট্রাক চাপায় পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ, এবং বাড়ি, দোকান, গোয়ালঘর হেন কোনো জায়গায় নেই যেখানে আমরা জ্বালানি তেল জব্দ করার ঘটনা দেখছি। এই যে মজুদ পর্যাপ্ত আছে, বারবার সরকার থেকে বলা হচ্ছে, তাহলে আসলে সংকটটা কোথায়, এবং এই সংকট থেকে বের হওয়ার জন্য সরকার যেই পথে হাঁটছে সেই পথটা ঠিক আছে কিনা? আজকে একটা সেমিনার ছিল, ক্যাব এবং সমকাল বিলি করেছে, সেইখানে আবার বিদ্যুৎ মন্ত্রী এসেছিলেন, অনলাইন, ফিজিক্যালি আসেননি। তারপরে উনি অনলাইন আমাকে দেখেছেন, বলেছেন আচ্ছা আপনিও আছেন, এও আছেন, তো ভাই আমি তো বলছি আমার তো করার কত 300 দ্বারাতে কিছু বলা যাবে না, এসব বললো, মঞ্জুর ছিলেন। বললেন। তো তারপরে আমি তাকে বললাম যে ভাই আপনি তো কথাবার্তা অনেকেই বলছেন, সবই ঠিকই আছে যে কোনো ক্রাইসিস নাই, কিন্তু আমি আমার গাড়িতে 5 দিন ধরে অকটেন পাই না, লাইন দিতে দেখি যে 1 মাইল লম্বা লাইন, 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। উনি জবাবে বললেন যে কালকে যদি ধরেন এরকম একটা কথা বাজারে চালু হয়ে যায় যে খুব শিগগিরই দেশে দুর্ভিক্ষ রাখছে, তো পরশু দিন থেকে কোনো চালু পাবেন না। দিস ইজ দি ইন্ডেকশন। কেন জানি না, আমি আমার জাতিকে ছোট করতে চাইছি না, কিন্তু এটা তো ঠিক, হুজুগে বাঙালি বলে আমাদের একটা কথাই আছে, এবং আমরা চিলে কান নিয়ে গেছে তো চিলে পেছনে দৌড়াতে থাকি। এই রকম করে এই ক্রাইসিসের মানে কি তা আমি বুঝতে পারছি না। আমি মনে করি গভর্নমেন্ট একটা খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে যে তারা তেলের দাম বাড়ায়নি এখন পর্যন্ত। ভেরি বোল্ড স্টেপ। আমি মনে করি যে এটা নেওয়া খুব সহজ কথা না, কিন্তু নিঃসন্দেহে ধরেন আজকে যদি রাত্রেবেলা এই যুদ্ধটা থেমে যায়, তো কালকে থেকে ক্রাইসিসটাই, কিন্তু গভর্নমেন্ট ইজ সাকসেসফুল, দাম বাড়ায়নি কিন্তু কন্ট্রোল রেখেছে, সব হয়েছে। কিন্তু যুদ্ধ তো প্রলম্বিত হবে বলে মনে হচ্ছে। 15 দিন চলে না, তখন পাবলিক গাল দিয়ে কিছু রাখবে না সরকারকে। এটা অদ্ভুত বিষয় না? তো এইটার উপর আপনার কোনো কন্ট্রোলই নেই। গভর্নমেন্ট বলছে যে এই যুদ্ধ তো আমরা লাগাইনি, এই যুদ্ধ তো আমরা চালাচ্ছি না, এটার উপর আমাদের কোনো হাত নেই। এখন বলতে আছে হুরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ ও 5টা দেশে জাহাজ আসতে দেবে। ভাই একটা জাহাজ যদি হুরমুজ প্রণালী পারবে বাংলাদেশের দিকে আসছে, আমি পেপার খুঁজে এটা পাই নাই। কি যে হচ্ছে ওইখানে স্পষ্ট না এখনো, বলা মুশকিল। এই জন্য যে চতুর্দিক থেকে খালি গোলা বারুদ, এই মানে মিসাইলের পর মিসাইল যাচ্ছে, ওর মধ্যে কোনটা সত্যি আপনি কীরকম করে ধরবেন, কী ঘটনা ঘটবে সেটাকে আপনি ধরবেন। আর আমেরিকার এক পাগল প্রেসিডেন্ট, মানুষ যে কী বুঝে ভোট দিচ্ছে আমি জানি না, এখন পর্যন্ত উনি মানে প্রলাপের মতো বকছেন। ওই যে কোন শহর আছে যে তাদের
মানে তেলের জায়গা আর কি, ইকোনমির পাইপ লাইন, বলছে ওইটা দখল করতে পারলে এবার ইরানকে ঠান্ডা করতে পারবো। ওরা মাটি একটাও দখল করতে পারবে না, একদিন পারি নাই। যেইভাবে ভিয়েতনামে মার খেয়েছে, লাওস কম্বোডিয়া মার খেয়েছে, আফগানিস্তানে মার খেলো, তারপরে আপনার ইয়েতে মার খেলো, ভেনিজুয়েলাতে, রাগ দেখে কান ধরে প্রেসিডেন্টকে উঠে নিয়ে যেতে পেরেছে, আর তো পারেনি, এটাও জিততে পারবে না। ফলে প্রথম হলো আমার অল মাই হ্যাটস অফ টু দি ইরানিয়ান। এত বড় সাহসী জাতি আমি আমার নিকট ভবিষ্যতে দেখি নাই। আমাদের দেশের জাতির পিতাকে হত্যা করেছিল, কারো খবরই ছিল না, ওই লাশ দেখতে কেউ যায় নাই, তার যারা ঘনিষ্ঠ লোক ছিল। আর ওইখানে খামেনি মারা গেছে, উপর দিয়ে মিসাইল পড়ছে, লক্ষ লোকের মিছিল। মানে আমি দেখে স্তম্ভিত হিসাবে অনেস্টলি বলি, এই কথাটা আমি প্রায় যেখানে সুযোগ পাইলেই বলি, মানে ইরানিদের প্রতি ইয়ে করতে, ওই জনগণের ওপর আমি অত জানি না, কিন্তু তারা এই জিনিসটা দেখেছে। ফলে আপনি কোনো প্রেডিক্ট করতে পারবেন না। আমার কাছে মনে হয় আলটিমেটলি আমেরিকা হেরে যাবে, এই যুদ্ধ কন্টিনিউ করতে পারে। সেক্ষেত্রে আমাদের যে প্রভাব, আমাদের ইকোনমির উপরে বিরাট প্রভাব পড়বে, তেলের ক্রাইসিস হবে। আর তেলের ক্রাইসিস যখন হবে তখনই একের পর এক বাড়তে সবকিছুতে গিয়ে প্রভাব পড়বে। অক্টেনের দাম বাড়ে নাই, কিন্তু ইন্দোনেশিয়াতে বেড়েছে, আর কোন কোন দেশে অক্টেন বেড়েছে। 10 দিন আগে থেকে সব হোল্ড করছে, দাম তো বাড়বেই, তখন আর অনেক বেশি দামে। মানে আমাদের জাতি আবার এরকম হয়ে গেল কেন, যে এত স্পেকুলেটিভ, এত বড় হোর্ডিংয়ের মধ্যে মালিক হয়ে গেল যে ওরা সব ধরে ধরে রাখছে যাতে ওই ম্যাক্সিমাম মুনাফাটা করতে পারি। আমি বলবো, অবশ্য কি জানি পাভেল কীরকম করে নেবে, এত বড় একটা ম্যান্ডেট পাওয়ার পরে আমার মনে হয়েছিল যে প্রধানমন্ত্রী যখন বলবেন তোমরা দেশের কথা ভেবে ব্যবসায়ীরা ছেড়ে দাও, মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নেতার প্রতি ভক্তিতে এই ধরনের 2 নম্বরই কাজ ছেড়ে দেবে। তা কিন্তু করছে না। মানুষের ওই দেশপ্রেমটা আমি দেখছি না, বা এরকম কোনো অ্যাপ্রোচও দেখছি না। আমি শুধু দেখছি যে মিনিস্ট্রি, পার্টিকুলারলি এই খনিজ সম্পদ বা বিদ্যুৎ মন্ত্রী, উনি কন্ট্রোলটা রাখছেন এবং রাখবার চেষ্টা করছেন। ইকোনমিতে বিরাট আসর পড়বে, কোনো সন্দেহ নেই, বুঝতেই পারছি আমরা। কারণ আমাদের তো জ্বালানিটাই হলো পুরো আমদানি নির্ভর, বলতে গেলে প্রায় পুরো আমদানি নির্ভর। আমাদের এত সুযোগ ছিল অতীতে, না আমরা আপনার কি বলে অফশোর অনশোরে মানে এক্সপ্লোর করে ওটা বের করেছি, না আমরা এইখানে ওই যে সোলার পাওয়ার করেছি, মানে বিকল্প জ্বালানির কিছুই আমরা চেষ্টাই করি আমরা। এবং 2 নম্বরই করে লুটপাট করে গত কয়েক বছরে যা করা হয়েছে, তার ফলে এখন আপনি প্রায় কিছুই উপায় দেখছেন না। আমি তো সহজে কিছু দেখি না, খুব তাড়াতাড়ি করে যে এটার বিকল্প কিছু দাঁড়াবে আমি তার সম্ভাবনা দেখি না। অর্থাৎ অ্যাপিল করতে হবে টু দি পিপল, ভাই ওগুলো বাদ দেন, দেশ বাঁচান। এটা কদ্দূর যাবে ইউ নেভার নো। 15 দিন যদি যুদ্ধ চলে, তাইলে আমাদের উপরে বিরাট রকম একটা আসর করতে বাধ্য। জি, রোহিন হোসেন প্রিন্স, এই যে জ্বালানি সংকট এবং এই খাতে যা চলছে, পর্যাপ্ত মজুদ, তারপরও এই যে এবং আমাদের যেই স্বভাবগত কিছু মানে সমস্যা এবং সরকারের যে পলিসি, না এখানে একটু আমি জিনিসটাকে যদি সহজ করে দেখি, দেখেন পেট্রোল এবং অকটেন তো আমাদের দেশেই উৎপাদিত জিনিস, তো এইটার সংকট কি করে হয় এটা তো আমাদের বোধগম্য না। এটা এক। 2, ডিজেল এবং অন্যান্য, এইটা বিগত দিনগুলোতে যেটা হয়েছে, যেটা মান্না ভাইও বলেছেন, আমরা বহুদিন ধরে বলে আসছি, এইটা একেবারে আমদানি নির্ভরের জায়গায় করা হয়েছে, আমাদের দেশের কাজগুলো করাই হয়নি। গ্যাস উৎপাদন বলছেন, আমাদের নবায়নযোগ্য জ্বালানি, ব্যাখ্যা আমি গেলাম না। তাহলে এই সংকটে আমার বিবেচনায় এটা যেমন একটা সংকট, একটা অপরচুনিটিও বটে। আমাদের এই জায়গাগুলো সরকার ভাবছে কিনা, মানুষকে সেইটা একটা ভরসার জায়গায় যাওয়া দরকার বলে মনে করি। আমি তো অভিযোগ করি বিপিসির প্রতি। বিবিসি কি কোনো তথ্য, যেটা রিসেন্ট একটা নির্ভরযোগ্য কোনো তথ্য আছে? বিবিসি কি এটা বলছে যে এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম আমাদের মজুদ, আর জিনিসগুলো এটাই। এবং আমাদের তো বললাম যে পেট্রোল এবং এটা যদি আমাদের দেশের উৎপাদন, যার জন্য মজুদের কথা বলছে, তাহলে প্রতিদিন কতটুকু আমরা কিভাবে হচ্ছে না হচ্ছে এইটাই। তার মানে এটা স্বচ্ছতার জায়গাটা খুবই জরুরি বলে আমি মনে করি। এইবার আসি একটা বড় ঘটনা, যেটা আমরা বুঝি, যেটা পান্নাভাইও বললেন, যে অনেক সময় আমরা মনে করি ক্রাইসিস মজুদদারি, পার্সোনালি নেওয়া না নেওয়াই। কিন্তু এইবার আমি জানি না যে পার্সোনালি অনেক জায়গায় হতে পারে, কিন্তু এইবার আমি তো এই যে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের মানুষ দেও গেলাম, কিন্তু যেটা দেখলাম, এটা জানেন তথ্য বেড়েছে, যে পরিমাণ মোটরসাইকেল অতীতে ছিল আমার বিবেচনা 1/3 এবার ছিল না, যায়নি।
গাড়ির পরিমাণ ওই রকমের, হয়তো প্রথম দিকে ছিল, এখন কিন্তু আর দেখবেন যে জিনিসগুলো কম। এই তেল মানে আমি পেট্রোল এবং অকটেন, তাহলে এই সংকটটা কেন হচ্ছে আমার কাছে বোধগম্য না। তো এখানে বিপিসি একটা পর্যাপ্ত তথ্য দিক, প্রতিদিনের একটা আপডেট জানাক লেট একটাই। এবার তাহলে যে যদি এইটা না হয়, তাহলে কিছু মজুদ এটা করার পরে সবচেয়ে বড় হচ্ছে মজুদদার করছে। সেটা ওই যে দেখলাম না যে ইসলামের নাম মায়ানো প্রথমে কি বলে নাটোরের, তারপরে শেরপুর থেকে শুরু করে এখানে আপনি দেখবেন যে বাঁশের ঝাড়ের নিচে মজুদদারি। আর এইটা ব্যবসায়ীরা এখন এটা বেরোচ্ছে, এটা হবে আমাদেরকে জানা কথা, যেটা মজুদ রাখছে, কারণ ধরে নিচ্ছে শুধু জনগণের কথা বলছেন, কিন্তু ব্যবসায়ীরা তারা ধরে নিচ্ছে কোনো না কোনোভাবে তো দাম বাড়বে, আমি যদি এত হাজার লিটার বা এত টন মজুদ রাখতে পারি এই পরিমাণ লাভ করবো। তাহলে এইখানে কঠোর নজরদারি সরকারের নাই কেন, আমার সরকার প্রতি অভিযোগ সেই জায়গায় তারা কেন এইখানে মনিটরিং সিস্টেমটা ঠিক মতো করতে পারছে না। সেইটা করুক। আর অবশ্যই এটা আমি বুঝি, কারণ এটা যদি যুদ্ধ দ্রুত, হ্যাঁ এটা আলটিমেটলি বিজয়ের আমিও দেখি না কিছু, কিন্তু এটা দ্রুত এটা সমাধান তো হচ্ছে বলে দেখা যাচ্ছে না। যদি হরমুজ প্রণীতে বাংলাদেশের জাহাজ বাধা দেবে না বলা হচ্ছে, বিকল্প জায়গা খুঁজছে আমরা দেখছি, তবুও এইখানে কতগুলো রেশনিং এর জায়গা অব্যাহত রাখতে হবে, কিন্তু ওই স্বচ্ছতা ঠিক রেখে। আর খালি একটা কথা বলি যে আমরা খালি জ্বালানি নিয়ে কথা বললাম, কিন্তু জ্বালানির ইফেক্ট তো সব দাম পড়বে সেটা একটা আছে, কিন্তু আপনি ওই মধ্যপ্রাচ্যে আমাদের যেসব প্রবাসী ভাইয়েরা আছে যারা নিজেরা কম খেয়ে দেশে টাকা পাঠায়, অন্য জায়গায় পাঠায় না, তাদের কর্মহানি ঘটবে ওইখানে, কারণ অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, তারা টাকা পাঠাবে না এটা আমরা দেখছি, কিন্তু তাদের ওইখানে বাঁচিয়ে রাখা এবং ওইখানে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির আমি মনে করি সরকারের এই জায়গাটাও বিশেষভাবে নজর দেওয়া দরকার। তাহলে তাদেরও জীবন বাঁচানো, তাদেরও কাজ, এবং আমাদের দেশেও এই আয়ের বিষয়টা করতে হবে। অর্থাৎ সামগ্রিকভাবেই এই যুদ্ধ পরিস্থিতিতে আমরা কি বিবেচনা করতে হবে, এবং আমাদের সামনে এই যে বাজেটের নিশ্চয়ই আমি ধারণা করি সরকার তার ড্রাফট শুরু করেছে, সেই জায়গাতেও আমাদের সুদূর প্রসারী যে প্রভাবগুলো পড়বে সেই জায়গাটা বিশেষ ভূমিকা নেওয়া দরকার বলে আমার মনে হয়। জি, মুজিবুর রহমান মঞ্জু, ছোট করে যে যুদ্ধ পরিস্থিতি, সেখানে সরকারের কঠোর নজরদারি ঘাটতি আপনিও দেখেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনি আমার সপ্তাহখানেক আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা হওয়ার সুযোগ হয়েছিল। ওনাকে আমি অনুরোধ করেছিলাম যে এই যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে সর্বদলীয়, এবং শুধু সর্বদলীয় না, বিভিন্ন শ্রেণী পেশার আমাদের যে সমস্ত স্টেক হোল্ডাররা আছে তাদেরকে নিয়ে একটা সামগ্রিক একটা মিটিং করা দরকার ছিল। কেন দরকার ছিল? সেখানে যদি আপনারা গণশুনানি করতেন, সবার সাথে পরামর্শ করতেন যে আমরা কী করতে পারি। ধরুন আমি যদি পরামর্শ দিই যে রেশনিং করেন, তাহলে তো আমার আর সরকারকে আমি আর ব্লেম করতে পারবো না যে সরকার কেন রেশনিং করছে। আমি যদি বলি যে এখন আমাদের একটু মানে থাকা দরকার, মজুদদারি বন্ধ করা দরকার, এবং এই মজুদদাররা এসে যদি বলে যে আমাদের মজুদদারি করলে আমাদের ক্ষতি হবে, তাহলে যেটা হতো, যেটা একটা মানে জাতীয় ঐক্যমত্য তৈরি হতো। আপনি একটা জিনিস দেখবেন, যারা মজুদদার আছেন তারা ফাঁকি দিচ্ছেন কাকে? পুলিশকে। যখন জনগণ সম্পৃক্ত হবে তখন কেউ আর ফাঁকি দিতে পারবে না, কারণ ওই যে মজুদদারি করতেছে সেই তখন বাধা দিবে, বলবে যে না আমরা তো জাতীয়ভাবে এখন আমাদের একটা ক্রাইসিস। তাহলে সরকারের উচিত ছিল এরকম একটা প্রেডিকশন করা যে এই যুদ্ধটা প্রলং করবে, কারণ এই যুদ্ধটা যারা তৈরি করেছে, এবং যেটা মান্না ভাই খুব রাইটলি বলেছেন, আমি আর রিপিট করছি না, সেটা হচ্ছে ইরান স্পষ্ট করে বলেছে যে আমরা মরতে পারবো। তারা বলছে যে আমরা তো এখানে আমাদের মৃত্যুকে তো আমরা এখানে কোনো তোমরা আমাদেরকে বোমা মেরে মারতে পারবা, কিন্তু আমাদের মাথাকে নত করাতে পারবা না। তো এটা তো আজকে ইরানিদের নতুন পজিশন না, এর আগেও তো অ্যাটাক হয়েছে ইরানে। সুতরাং যুদ্ধ যদি প্রলং নাও করতো, আমরা যদি একটা প্রিকশন মানে নিতাম, মানে প্রিভেন্টিভ মেজার নিতাম, ক্ষতিটা তো কিছু হতো না, বরং আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হওয়ার বিষয় ছিল। যে আমরা ওই যে বলি না যে একবেলা খাবো ভাত, ঠিক আছে না? তাহলে আমরা যদি এইটা করতাম, দেখা যেত আমাদের একটা সাশ্রয়ী মনোভাব থাকতো। কিন্তু কি হয়েছে দেখেন, সরকার বলছে পর্যাপ্ত মজুদ আছে। আচ্ছা, পর্যাপ্ত মজুদ আছে, গুড, মানুষকে আশাবাদী করলেন। তারপরে করলেন কি, আপনি রেশনিং করে দিলেন। আপনি বললেন 2 লিটার 3 লিটার দিবেন না, পরে তবে এটা তুলেও দেওয়া হয়েছে। কিন্তু তুলেছেন তো পরে, কিন্তু মানুষ তো বুঝে ফেলছে যে আপনি আসলে মানে মানুষ সংকট কিছুটা আছে তখন, যে আপনি যে বলছেন পর্যাপ্ত আছে, মানুষের মধ্যে সন্দেহ সংশয়টা ঢুকে গেছে। বেটার হতো পরিস্থিতিটা দেখে যদি প্রথম দিকে, এখন হয়তো দেখা যাবে আর কিছুদিন পরে সরকারি ব্যবস্থাগুলো নিবে, কিন্তু সেটা তো দেরি হয়ে গেছে। মোট কথা হচ্ছে যে দেখেন, সারা পৃথিবীতে এটা সংকট। আমরা যখন করোনা হয়েছে তখন কি হয়েছে, আমরা সবাই মিলে সেটা ফেস করেছি না, কারণ এটা তো সামগ্রিক সংকট। আপনি দেখবেন কাবা শরীফে পর্যন্ত তাওয়াফ বন্ধ করে দিয়েছে, তো সেখানে তো ফতোয়া দেয় না, বিদ্রোহ করতে পারতো যে আমি হজ করতে যাব, আমি মরলে মরবো,
আমার হজ বন্ধ করে কে? মসজিদগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে না? মসজিদে নামাজ পড়া বন্ধ করা হয়েছে না? কোনো মুসল্লি বা মুসলমানরা আজকে বিক্ষোভ করছে যে মসজিদে তালা লাগাইলো কে? করে নাই তো। এইভাবে আপনি যদি এই জায়গাটা সবাইকে ঐক্যবদ্ধ করতেন। এখন দেখেন তেলের মূল্য যদি বাড়ে, এটা সত্য, সরকারকে আমরা সাধুবাদ জানাই, ওনারা মূল্য এখন বাড়ান পর্যন্ত নাই, বাড়াননি। কিন্তু যদি লিঙ্গারিং হয়, যদি আবার বাড়ে, তখন তো এটা দ্রব্যমূল্যের উপর চাপ পড়বে, সবকিছুর উপরে তো চাপ পড়বে। তাহলে সরকার যে সুবিধাটা নিতে চেয়েছিল সেই সুবিধাটা তো পাবে না। মানুষ তখন বলবে যে আপনারা আগে আমাদেরকে করেন না কেন, তাহলে আমরা আগে থেকে সতর্ক হতাম। তো এই জায়গা থেকে আমি এখনো বলি যে যেটা দেরি হয়েছে হোক, কিন্তু ইমিডিয়েটলি এই ইস্যু নিয়ে বসা দরকার, এই ইস্যু নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করা দরকার, এবং আমরা কিভাবে এই জ্বালানিটাকে মানে ফেস করব। আমি যেটা মান্না ভাই বলেছেন যে জ্বালানি বিদ্যুতের সাথেও রিলেটেড, কারণ আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো জ্বালানি হাতে সময় নেই, জি, এই বিষয়ে পরে আসবো। এই জায়গাটা করা উচিত। অধ্যাপক ডাক্তার মওদুদুল সালাম পাভেল, আমরা দেখেছি যে যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন দেশ অন্তত জ্বালানি খাতে, জ্বালানি ক্ষেত্রে জরুরি অবস্থার মতো ঘোষণা করে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এই যে সরকারের সবাইকে নিয়ে বসা উচিত ছিল। হ্যাঁ, ঠিক আছে, এটা বসা যেমন উচিত ছিল তেমন যেমন সত্যি কথা। কিন্তু মুশকিলটা হলো কি যে কথাগুলো এর আগে যারা ছিল সবাই বলছিল যে আমাদের একটা জাতীয় চরিত্রের মধ্যে একটা প্রবণতা হয়ে যে নিজে বাঁচতে হবে আর কি। এই যে একটা প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি কেন্দ্রিক চিন্তাটা আর কি, যে দেখবেন যে ব্যক্তিটি হয়তো সপ্তাহে সিএনজি বা এলপি দিয়ে গাড়ি চালায়, হয়তো খুব বেশি হলে 10 লিটার তেল তার ট্যাঙ্কে থাকলে হতো, ও ট্যাঙ্ক ফুল করছে। আবার প্রতিদিনই প্রত্যেকে ঘরে ঘরে একটা করে পেট্রোল পাম্প গড়ে উঠেছে। এখন একটা মেসেজ দেওয়া দরকার যে ঘরে ঘরে যে পেট্রোল পাম্পটা আছে, দেখবে তো প্রতি সপ্তাহে ওখান থেকে 10% তেল কিন্তু উড়ে যাবে। পেট্রোল এবং অকটেন এগুলো তো খুব বেশি ভোলাটাইল, এটা কমে যাবে এটার পরিমাণ। আর দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে যে এখান থেকে একটা বিপজ্জনক অগ্নিকাণ্ডের একটা ভয় আছে, যেটাতে তার পুরো পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। এই কথাগুলো বেশি করে একটা সতর্কতা বাণী হিসেবে এটা সামনে আনা দরকার। খুব ভালো হতো যে বলছে যে মানবে বলছে যে বোল্ড সিদ্ধান্ত হচ্ছে যে দাম বাড়েনি। আমি কিন্তু একটু মজা করে বলেছি, দাম যদি 10 টাকা কমায় দেন দেখবেন যেগুলো সব বলবে যে ঝামেলা, আর দেখবেন যে হবে না, সবগুলো সরকার একটা ঝুঁকি নেই, বলুক যে আমার দরকার হলে এর জন্য 10,000 কোটি টাকার যদি একটা রিস্ক এমনিতে ভর্তুকি দিতে হয়, আরো দিলাম, আমি 10 টাকা কমাই দিই, দেখি ওই তেলগুলো কিন্তু আর কেউ রাখবে না। ওদের এভাবে যদি কমায় তাহলে তো ঘোড়ার ডিমের তেলের অবস্থাটা কী হবে? আমি হলে হয়তো এরকম করে একটা অন্য চিন্তার দিকে চিন্তা করতে পারতাম। আর যেটা আছে সেটা হচ্ছে যে এই অফিসে যারা এক সপ্তাহের জন্য জ্বালানি করে শপথ পত্র দায়িত্ব দেওয়া যেতে পারে। তো আরেকটা যেটা তো অলরেডি গত বছর যা লাভ করছে 4,500 কোটি টাকার উপরে, সেটা একটু ভর্তুকি দিক। আচ্ছা, এই যে অফিস আদালতে সবাই যে কোট টাই পরে পরে যাওয়া, এটা বলে দেন যে কোট আর টাই পরে কেউ যেতে পারে। সেখানে আমরা দেখেছি এর মধ্যে প্রধানমন্ত্রী 11 দফা নির্দেশনা দেওয়া হয়েছে, একটা ইয়ে পরে টি শার্ট পরে অথবা শর্ট বা একেবারে আমাদের আবহাওয়া উপযোগী যে এরকম একটা জামা কাপড় পরে দয়া করে যান ভাই, আপনাদের অভ্যাস নাই, গ্রামের মানুষ ছিলেন একসময় ভাই, হয়েছেন সচিব টচিব, কিন্তু এই যে দয়া করে কোট টোট লাগিয়ে ওই এসি টেম্পারেচার একেবারে 19 ডিগ্রিতে 19 ডিগ্রি সেলসিয়াসে সেট করে এগুলো করার দরকার নেই। দিনের বেলা বিদ্যুতের বাতি জ্বালাবার দরকার নেই। আর যে সমস্ত সকালবেলায় স্কুলের জন্য যে গাড়িগুলো দিনের মধ্যে 4 বার যাতায়াত করে, ওই সমস্ত গাড়িবাহী স্কুলগুলোকে দরকার হলে অনলাইনে স্কুলের মধ্যে পাঠিয়ে দেন। তাহলে অন্তত যেটা হবে কি যে অন্তত যে জিনিসটা আমরা জানি যে অকটেন আর পেট্রোল তো শুধু আমরা উৎপাদন করতে না, অনেক সময় লাগে এক্সপোর্ট করতে হয় এগুলো, কারণ এটা আমাদের কনডেন্সার অটোমেটিক্যালি আমাদের গ্যাস ফিল্ড থেকে তৈরি হয়, এগুলো এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আরও কতগুলো বিকল্প জিনিসের চিন্তা করা দরকার। তো সেটা হচ্ছে যে আমরা জানি যে মালয়েশিয়া একটা সোর্স, ব্রুনেই একটা সোর্স, যার সাথে হরমুজ বিকল্প উৎসগুলো খোঁজা ইয়ে নাই। আর এই মুহূর্তে রাশিয়ান ট্যাঙ্কারগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন মহাসাগরে কিন্তু ঘোরাঘুরি করছে। একটা ব্যবস্থাপনা এরকম নেওয়া দরকার যে ঠিক আছে ওদের কাছ থেকে আপনি তেলের সংগ্রহটা নেওয়ার চেষ্টা করা, এরকম বিকল্প উৎসগুলো দেখার দরকার আছে। আর একটা ব্যাপার হলো কি যে আমরা যে ডিজেলও যেটা আমদানি করি এগুলো কিন্তু সিঙ্গাপুর আর মালয়েশিয়া থেকে ইম্পোর্ট হয়। এই তথ্যগুলো কিন্তু মানুষের কাছে যায় না, কারণ কাতার থেকে শুধুমাত্র আমরা এলপি ছাড়া অন্য জিনিস কিন্তু খুব বেশি ইম্পোর্ট এটা করি না। সেটাও আমেরিকার সাথে ইদানিং তো কথা হচ্ছে যে তার কাছ থেকে কিন্তু আপনি এলপি নিতে পারেন। এটা রাশিয়ার কাছ থেকে নেওয়ার সুযোগ আছে যদি এই মুহূর্তে আমেরিকারা যদি বোঝে যে পৃথিবীতে জ্বালানি সংকট নিরসনের জন্য ব্যবস্থা করা দরকার। তো এরকম বেশ কিছু জিনিস আছে যেটা যদি আমরা কথাগুলো যদি তথ্যগুলো যদি ওপেন করি তাহলে কিন্তু এই বিষয় সংকট উত্তরণ সম্ভব। একটি বিষয় একবার অনুষ্ঠান শেষে 4 জনের মন্তব্য অনুষ্ঠান শেষ করতে চাই। মাহমুদুর রহমান মান্না, আমরা জানি 1/11 সময় যাদের নাম সবচেয়ে বেশি আলোচিত ছিল তাদের অন্যতম একজন মাসুদ উদ্দিন চৌধুরী এবং ডিজিএফ এর সাবেক ডিজি মামুন খালেদ, দুজনকেই গ্রেফতার করা হয়েছে, তারা রিমান্ডে আছেন এবং 7 এপ্রিল তাদেরকে আন্তর্জাতিক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 1/11 পুরো বিষয়টি আবার আলোচনায়, 1/11 কুশীলবদের মুখোশ উন্মোচন আসলে কতটা জরুরি, এবং একই সাথে সাম্প্রতিক সময়ে এনসিপির কয়েকজন নেতার বক্তব্যের কারণে ডিপ স্টেট নিয়ে আলোচনা হচ্ছে। এই যে রাজনীতিতে আবার এই আলোচনাগুলো সামনে আসা, আমি এটা সংক্ষেপ আলোচনা করার জন্য বলছেন। এইটা তো এই আলোচনা সংক্ষেপ হয় না, এটাই না দরকার ছিল বেশি আলোচনা। MCQ বিরাট বিষয়, ডিপ স্টেট ইটসেলফ সারা দুনিয়াকে কাঁপিয়ে দিচ্ছে। ভালো করে জানি না, বুঝি না, কোনো লিগ্যাল অথরিটি নাই, কোনো রকম মানে দৃশ্যমান কিছু নাই, বাট দে আর পাওয়ারফুল অ্যান্ড দেয়ার আছে সেইখানে তারা। সেটা আমেরিকাতেও আছে, কেজিবি কী বলে রাশিয়াতেও আছে, চীনে আছে, মোসাদে ইয়ের মধ্যে আছে, প্রায় সব জায়গায়। বাংলাদেশে আছে কেমন, ডিজিএফআই বসে বসে পার্টি করেছে। এখন পর্যন্ত ডিজিএফআই ফোন করে, এই টক শো এটা কী বলছেন, একটু দেখা করবেন, চলতেছে তো এগুলো। তো সেই প্রেক্ষিতে যদি ওইটাকে লক্ষ্য রেখে করাতো তাহলে ভালো কথা, কিন্তু মাসুদউদ্দিন চৌধুরীকে অ্যারেস্ট করে তাকে আদম পাচারের মামলা দিল কী কারণে? ইনভেস্টিগেশন স্ট্রেট করবে। তার রিমান্ড চাওয়ার সময় আইনবিদ মানে যে লয়ার ছিলেন তিনি বললেন যে আপনি এখনকার প্রধানমন্ত্রীকে সেই সময় ফিজিক্যালি টর্চার করেছিলেন, কত বড় কথা চিন্তা করেন। তাহলে সেই অভিযোগ দেবেন তার নামে, শুধু এই জন্য রিমান্ড চাইবেন, তারপরে মামলা হবে, প্রিপেয়ার করে যাবেন। এবং মামুন খালেদ এরা সম্পর্কে কি আমরা আগে শুনি নাই, তাদের সম্পর্কে শুনেছেন। সেই দিকে কিন্তু গভর্নমেন্ট যাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। এটার পেছনে যে রহস্য আছে, আমাদের বাংলাদেশে ডিপ স্টেট আছে, কত ডিপে তা জানি না, কত পাওয়ারফুল তাও জানি না আমি, কিন্তু আছে এরা। মাঝে মাঝে এখানে কোনো কোনো সময় চুলকায়, কোনো সময় ঘা হয়, কোনো সময় রক্ত বেরোয় না, অত বেশি পাওয়ারফুলও নয়। ভালো কোনো কাজের মধ্যে তাদের দেখেছি তাও মনে পড়ে না। বাট স্টিল আমি মনে করি যত বেশি গণতন্ত্রের বিকাশ হবে তত এইসব ডিপ স্টেট আর কোল্ড স্টেট হয়ে যেতে হবে। এবং সেই জন্যে গণতান্ত্রিক পদ্ধতিতে এগুলোকে একটা ট্রায়ালের মধ্যে নিয়ে আসা উচিত। এবং আমি বলি এইটা যদি ফ্যাক্ট হয়, অফকোর্স এটা নিয়ে আমরা বহুত কথাবার্তা শুনেছি, এখন যিনি প্রধানমন্ত্রী তাকে ফিজিক্যালি টর্চার করেছেন যেই মানুষ, তার নামে ভাই আর যাই করেন ওই আদম পাচারের মামলাতে এইসব হাসি ঠাট্টা করার কোনো দরকার নেই। জেনুইনলি যা আছে কল স্পেড স্পেড, এবং তার ভিত্তিতে অগ্রসর হয়ে যেতে পারে। যে ডিপ স্টেট আসলে কতটা ডিপে এবং 1/11 কুশীলব। আমি ছোট করে বুঝি সময় আসলে এটি বড় আলোচনা, আমি 2-3টা কথা বলি। প্রথম কথা, 11 আলোচনা যখন আসে আমাদের বিবেচনায়, শুধু এখন বলছি না, 1/11 যখন হয় তার আগেও বলেছি, 1/11 সময়ও বলেছি, এইটার একটা অন্যতম লক্ষ্য ছিল বিরাজনীতিকরণ। রাজনৈতিক দলগুলো এই যেগুলো তাদের বিবেচনায়, যারা ওই যে ডিপ স্টেটের কথা বলছেন, যেটা যে প্রচলিত রাজনৈতিক বাদ দিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য অনির্বাচিত সরকার বা নিজস্ব জায়গাগুলো দীর্ঘদিনের জন্য ক্ষমতা নিশ্চিত করা, এই লক্ষ্যটা, তারা কিন্তু এই জায়গা থেকে পিছপা হয়নি, এটা মনে রাখতে হবে। তাহলে প্রথমে আপনি আলোচনায় আসেন যে রাজনৈতিক দলগুলো, এবং মান্না ভাই শেষ যেটা বলেছেন যে মিনিমাম গণতন্ত্রের বিকাশের দ্বারা না থাকলে এই ধরনের ঘটতে থাকবে। তা আপনি কোনটা চান? আপনি মানে আমরাই বলছি যদি গণতন্ত্রের বিকাশে চাই, তাহলে এই ঘটনাকে ওই বিরাজনীতিকরণের ধারার সাথে কি কি ছিল আপনি প্রথমে সেটা পলিটিক্যালি ফাইট করবেন কিনা, মানে আনবেন কিনা। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি যে অপরাধের সাথে জড়িত ছিল আপনাকে সুনির্দিষ্ট করতে হবে। কিন্তু ওই যে মামলার কথা, এটা তো মানে হাসিই পায় যে আদম পাচারের মামলা, এখন বলা হচ্ছে আগে, তাহলে আচ্ছা আদম পাচারের মামলা হলে তাহলে ওই বিষয়টা করেন, তো ওইখানে জিজ্ঞাসাবাদ অন্য আলোচনা করেন কেন আপনি? তাহলে এটা নৈতিকতা আছে কিনা ভাবতে হবে। আপনি ওই মামলা দেন, ওই 111 মামলা তো এখনো শুনলাম না, সেই জায়গায় করতে হবে। এবং এইটা যদি হয়, আমাদের বিগত দিনে শব্দটা আমি আনছি ডিপ স্টেটের কথা যখন বলছেন, সেইটার সাথে বলার জন্য বলছি, ওই সময় কিন্তু বিরাজনীতিকরের অন্যতম সমর্থক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে অনেকে ছিল, আপনাকে কিন্তু সেটা আনতে হবে। এবং এখন যে ডিপ স্টেটের কথা একজন উপদেষ্টা, সাবেক উপদেষ্টার মুখ থেকে আসলো, আমি তো দাবি করি এটি ইউনূস সাহেবের প্রতি দাবি, এখন না, এটা আমি সাথেই বলেছি, ইউনূস সাহেবের কাছে দাবি করি উনি আমাদের কাছে পরিষ্কার করুক এই ডিপ স্টেট মানে আমাদের দেশের অভ্যন্তরে কারা কারা, বিদেশে কারা কারা, যারা তাদেরকে বলেছিল 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা পারবা, এটা প্রথম চাই। এবং তারা কি কি শর্ত দিয়েছিল, এইটাও আমাদের দরকার, কিন্তু শুধুমাত্র কোনো প্রতিহিংসা পরিণতির জন্য না, একটা গণতান্ত্রিক ধারা বিকাশের জন্য। সেটা যদি না করেন, এই যে আজকে যে আমরাও যে অন্য আলোচনা করছি, মনে রাখেন প্রতিটি পদে পদে রাজনৈতিক দলগুলোকে ফেল করিয়ে
বিরাজনীতিকরণের ধারা এবং অন্য ধারা কিন্তু চালু আছে, সেটা থাকবে, আমাদেরকে ভবিষ্যতে আর একটা সংকটে ফেলবে। তা সুতরাং আলোচনাটা ওনারা করেছেন, ভালো, খুশি হয়েছি। অন 11-এর আলোচনা আসছে, অ্যারেস্টের জায়গা হচ্ছে, কিন্তু রাজনীতি ওই জায়গাটাকে ধরা হোক এবং ডিপ স্টেটের এই বিষয়গুলো আগে উন্মুক্ত করা হোক। তারপরে কিভাবে আমরা সবাই মিলে এটার ফাইট করতে পারি, যার যার অবস্থান থেকে করব, যৌথভাবে করব, সেই ধারায় যাওয়াটা খুব জরুরি কর্তব্য বলে আমার মনে হয়। জি, মুজিবুর রহমান মঞ্জু, এই যে বিরাজনীতিকরণের চেষ্টা এবং ডিপ স্টেট নিয়ে আবার যে আলোচনা, না, আলোচনা তো অনেক লম্বা করে করা যায়। প্রথম কথা হচ্ছে যে আপনার ডেমোক্রেসি যদি ফ্লোটিং হয়, আপনার রাষ্ট্রের অস্তিত্ব যদি ফ্লোটিং হয়, ডিপ স্টেট বিস্তৃত হবেই, ঠিক না? আপনি যদি রাতের অন্ধকারে হাঁটেন, ভূতের ভয় থাকবে। ভূত বলতে তো কিছু নাই, তারপর আমরা ভূতের ভয় পাই, ছায়া ভয় পাই। তা আপনি যদি রাষ্ট্রভঙ্গুর হয়, সেখানে নানা রকমের মানে মেকানিজম ডেভেলপ করে, নানাজন শক্তিশালী মনে করে নিজেকে, যেভাবে হোক। তো যেমন ধরেন আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে যাই, ছিনতাইকারী আমাকে ধরে না, ছিনতাইকারী শক্তি, সেও তো মানুষ, কিন্তু আমি তাকে ভয় পাই কেন? ভয় পাই যখন তার হাতে একটা ছুরি আছে, ঠিক আছে, সে আমাকে ধরে আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে যায়। তো এইভাবে পদে পদে আপনি যদি দেখেন, আইন শৃঙ্খলা দুর্বল হলে ছিনতাইকারীদের হাতে আমরা অসহায় হয়ে যাই, রাষ্ট্র যদি ভঙ্গুর হয়, ডিপ স্টেটের শক্তি বাড়ে। তো আমাদের যেহেতু গণতন্ত্র ভঙ্গুর হয়েছে, পার্লামেন্ট ছিল না, নানা রকমের পরিস্থিতির মধ্যে ছিলাম আমরা, টাকা পাচার হচ্ছে, গুম খুন হচ্ছে, সুতরাং ওইটার ছায়া এখনো এখানে বিরাজমান। আমরা গত কয়েকদিন আগে দেখলাম, আমাদেরই এই গণ অভ্যুত্থানেরই এক ছোট ভাই, সে এখানকার সংবিধান সংস্কার পরিষদের সদস্য ছিল, সে তার একটা চায়নাতে তার একটা স্কলারশিপ হয়েছে, সে যাচ্ছে, পার হয়েছে, সে যখন আপনার পার হয়ে গেল, কি বলে, ইমিগ্রেশন পার হয়ে গেল, তারপরে একজন ডিজিএফআই লোক এসে তাকে বলছে আপনার পাসপোর্ট দেন, আপনার দেন। হোয়াই? ওই ডিজিএফআই লোকের আপনার এয়ারপোর্টের কাজটা কি? ঠিক আছে না? সে যখন চ্যালেঞ্জ করেছে যে আপনার নাম কি, আপনি কোন গ্রেডের অফিসার, কেন আপনাকে দেব, তখন কিন্তু উনি অন্য জায়গায় ফোন টোন করে এটাকে পাশ কাটিয়েছেন। তো এখন কথা হচ্ছে, এই জিনিসগুলো তো অতীতে শেখ হাসিনার সময় ছিল, এখনো কেন থাকবে সেগুলো? তাহলে এই অভিযোগটা পাওয়ার সাথে সাথে যদি আপনি ব্যবস্থা নেন, এটা নিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে দেখবেন যে আর এই ডিপ স্টেটের এই ভূতটুত এগুলো আর থাকবে না। যদি না থাকে, আমি যদি মনে করি যে ঠিক আছে, আমি সরাসরি ওনাকে ভয় দেখাতে পারছি না, অন্যকে দিয়ে একটু ভয় দেখাই, তাহলে এই ভয়ের সংস্কৃতিটা চালু থাকবে এবং এভাবেই ডিপ স্টেট বিস্তৃত হবে। তো এই জিনিসগুলো অতীতে ছিল, এখন আমরা তওবাতিল্লাহ করে এগুলো থেকে সরে আসি, তাহলে দেখবেন যার যার কাজ শেষে করবে। ডিজিএফআইয়ের কাজ এয়ারপোর্ট দিয়ে কে পার হচ্ছে, এটা তার কাজ না। এখানে এসবি আছে, এখানে ইমিগ্রেশন পুলিশ আছে, তারা দেখবে। নানা রকমের একজনের কাজ আরেকজনের করাটা বন্ধ করে দিতে হবে, তাইলে ডিপ স্টেটের এই ধারণা এবং ভয়ভীতি আর থাকবে না। অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, এই যে ডিপ স্টেটের ভূত এবং এই যে প্রশ্নটা এলো, এবং এই প্রশ্নটা এর মধ্যে বলা হচ্ছে যে মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এই আদম পাচারের মামলা দরকার কি ছিল? সেটা আসলে আমি ব্যাপারটা একটু দেখি এরকম করে যে, দেখুন, মানে আমাদের দেশেই বোধহয় সম্ভবত একটা শব্দ আমরা ব্যবহার করি, দেশপ্রেমিক সেনাবাহিনী। তো দেশদ্রোহী সেনাবাহিনী তো আমার জানা নেই যে পৃথিবীতে কোনো দেশের দেশদ্রোহী সেনাবাহিনী আছে। অর্থাৎ যে দেশের সেনাবাহিনীকে বিশেষায়িত করবার জন্য আগে দেশপ্রেমিক শব্দটি লিখতে হয়, তাহলে বুঝতে একটা ভেজাল আছে একটা। এই ডিপ স্টেট নিয়ে কথা বলি বা একা করে নিয়ে বলি, এটার মধ্যে ওদের ঢুকতে হবে কেন? এই প্রক্রিয়ার মধ্যে তারা কেন ঢুকলেন? যে একটা পরিকল্পনা করতে হবে, যে ইউনাইটেড নেশনসের ইউএনডিপির কাছ থেকে একটা চিঠি বার করতে হবে যে এই ঘটনা না ঘটাইলে আমরা আমাদের আন্তর্জাতিক শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনী যাবে না। একটা মিথ্যা চিঠি জোগাড় করলাম, ইয়াজউদ্দিনকে হটালাম, তার সাথে আমরা কতগুলো নামের সাথে পরিচিত হলাম, মঈনুদ্দিন সাহেব, মাসুদউদ্দিন, ব্রিগেডিয়ার আমিন, ব্রিগেডিয়ার বারি, ব্রিগেডিয়ার মামুন, এই সমস্ত জাঁদরেল নাম, যাদের নামের সাথে দেশপ্রেমিক শব্দটি যুক্ত হয়েছে, তাদের নাকি অনেকে সোর্ড অফ অনার, বেস্ট ক্যাডেট, এরকম বিভিন্ন রকম যাদের ব্যাকগ্রাউন্ড, এই লোকগুলোই রাষ্ট্রযন্ত্রকে নষ্ট করার জন্য এমন একটা বিষয়গুলোকে প্রতিষ্ঠিত করেছেন যার খেসারত আমরা 19 বছর ধরে দিয়েছি। একটা রাষ্ট্রের বয়স যা 54 বছর বয়সে একটা রাষ্ট্রের 19টি বছর খেয়ে ফেলেছে এই কয়টা ব্যক্তি। সেখানে তাদের বিচারটা যতটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে পুরো জিনিসটার একেবারে আদি অন্ত খুঁজে বের করা, রহস্য উন্মোচন, যে কেমন ব্যবস্থাপনায়, যেখানে প্রকৃতপক্ষে তারা নিজেরাই নিশ্চিত করেছেন যে বিএনপিকে 30টার বেশি আসন দেওয়া হবে না, কোন 30টা দেবেন সেটা তালিকাও তারা করে দিয়েছে। এইরকম এত বড় একটা নষ্টামি করার পরে আমরা গত 19টি বছর দেখেছি তাদের পৃষ্ঠপোষকতা করা হয়েছে, যাকে আমরা ধরছি যে উনি একেবারে কপালে একেবারে অদ্ভুত রকম একটা পরেশগারী চিহ্ন একেবারে এঁকে ফেলেছেন, কিন্তু তার কাজের ভেতর থেকে দুষ্টামি আর নষ্টামি ছাড়া অন্য কোনো জিনিস কিন্তু দেশের মানুষ দেখে নাই। তাকে পুরস্কৃত করা হয়েছে
অস্ট্রেলিয়াতে হাই কমিশনার বানিয়ে তাকে এখানে এসে একটা দলে উনি যোগদান করেছেন, তখন আবার বলেছেন না এটার না ওই দল দিয়ে আসো তুমি আর কি। অর্থাৎ সমস্ত কিছু একটা চমৎকার একটা অ্যারেঞ্জমেন্ট। তাহলে ডিপ স্টেট তো না, এটা তো সুপারফিশিয়াল স্টেট। এটা স্টেটটা একেবারে দৃশ্যমান একটা নষ্ট স্টেট। এই কাজগুলো যারা করেছে তাদের সাথে সাথে এই প্রক্রিয়ার পেছন থেকে যারা ইন্ধন জুগিয়েছে তাদেরকে যদি চিহ্নিত করা যদি যায়, আর দেশের মানুষের কাছে যদি সেই মুখোশ উন্মোচন করার পরে যে সত্যটা যদি উদ্ঘাটিত হয়, তাহলে এই প্রচেষ্টা ভবিষ্যতে বন্ধ হবে। এবং এর সাথে যদি অন্যান্য চক্র যারা আমরা বলি যে দেশের বাইরে থেকে যারা আছে, যারা এটাতে রোল প্লে করেছেন, তাদেরও চিহ্নিত হওয়া দরকার আছে। কারণ দেশ হিসাবে 20 কোটি দেশের একটা মানুষ কিন্তু ছোটো দেশ না। আমাদের এই ধারণাটা পরিবর্তন করা দরকার। অর্থাৎ আয়তন ভিত্তিক ছোট বড়র পরিবর্তে জনসংখ্যা ভিত্তিক বরত্বকে যদি আমি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমরাও মান্না ভাইয়ের মতন ওই ইরান জাতির মতন একটা শক্তিশালী জাতি হতে পারবো, যারা বলবে যে নিশ্চিহ্ন হওয়ার আগ পর্যন্ত কিন্তু মাথা উঁচুই থাকবে, লড়ে যাব। এই মনোবৃত্তি যদি আপনি গড়ে তুলতে না পারেন, তাহলে আমাদের মতন দেশ যারা অনেক বড় বড় দেশের একেবারে খুব বগলের কাছে চারদিক দিয়ে বগল দাবা হয়ে আছেন, সেটাই একমাত্র কারণ না। এর চাইতে কাছাকাছি দূরবর্তী যে সমস্ত বিশাল আকৃতির দেশ যারা আছেন, অথবা যারা অনেক দূরে থাকলেও যাদের সরব উপস্থিতিতে মহাসাগরের ভেতর দিয়ে তারা আপনার কাছাকাছি এসে পৌঁছতে পারে, তাদের সাথে যুদ্ধ করে নিজের অস্তিত্ব নিয়ে টিকে থাকার চ্যালেঞ্জটা শুধুমাত্র ডে টু ডে বেসিস চিন্তা করলে হবে না। আপনি আজকে 100 বছর পরে বাংলাদেশ প্রকৃতপক্ষে টিকে থাকবে কী করে, তার রূপরেখা যদি আজকে আপনি তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আমাদের এই সেনাবাহিনীকে এই বরাবরের মতন দেশপ্রেমিক সেনাবাহিনীগুলো চিহ্নিত করতে হবে, যেটা পৃথিবীর অন্য কোথাও করতে হবে। জি, আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।